আয়ান, তুমি আমাকে স্পর্শ করবে না। আমার কাছে আসার চেষ্টা করলে আমি আত্মহত্যা করব। আয়ান, আমি কি মানুষ না? আমার কি মন নাই? আমার কি নিজের মতো বাঁচার কোনো অধিকার নাই? কেন সবাই টাকার খেলায় আমাকে ব্যবহার করছে? ভাবি, শান্ত হন। আমি বুঝতে পারছি আপনার মনের উপর দিয়ে কি যাচ্ছে। কি শান্ত হব আমি? টাকা আমাকে শেষ করে দিচ্ছে। আমার বাবা মা টাকার নেশায় এখানে বিয়ে দিল। জীবনে তো স্বামীর ভালোবাসা পেলাম না, প্রতিদিন অবহেলা পেয়ে গেছি। আর সেই মারা গেছে, এখন আবার তোমার গলায় ঝুলিয়ে দিল। কেন এমন কেন? আমার কথার কি কোনো মূল্য নেই কারো কাছে? আমি কি চাই সেটাই শোনার কি কারো সময় নাই? আমার উপরে আর কত জুলুম করবে তোমরা? নদী কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। আয়ন নদীর দিকে তাকিয়ে থেকে বলল, ভাবি, আমি ভাইয়ার মতো আপনার উপরে জোর করব? বাহ, আপনার গায়ে হাত তোলা আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু করব? আমি আপনাকে বোনের চোখে দেখেছি, বাট আম্মু আমাকে এভাবে মিথ্যা বলে নিয়ে এসে এইভাবে ব্ল্যাকমেইল করে বিয়ে করাবে, আমি কখনোই ভাবতে পারি নাই। সব পুরুষ এক, আমাকে মিথ্যে সান্ত্বনা দিবে না। তোমার ভাইও বলেছিল আমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করবে না, আমার সব ইচ্ছে পূরণ করবে। অথচ আমার পড়াশোনা থেকে সব কিছু বন্ধ করে দিয়ে এই বাড়িতে বন্দি করে দিয়েছিল। 1 বছর ধরে বিদেশে গিয়েছিল, লাশ হয়ে ফিরল। এখন টাকা অঘাত আমাকে দিয়েছে দেখে জোর করে তোমার সাথে বিয়ে দিল। আয়ান, আমি এই টাকা তো চাই নাই। আমি ভালোভাবে বাঁচতে চেয়েছি। আমার কিচ্ছু চাই না আয়ান, আমাকে মুক্তি দাও তুমি। আল্লাহর দোহাই লাগে, আমাকে এই বন্দি জীবন থেকে মুক্তি দাও। নদী আয়নের পা ধরতে যাবে, আয়ন সাথে সাথে সরে গেল। আয়ন নদীর বাহু ধরে তুলে বলল, ভাবি, আমি চাইলেও এখান থেকে মুক্তি দিতে পারবো না, কিন্তু ভাবি, আমি আপনার ইচ্ছেগুলো পূর্ণ করার চেষ্টা করব। আপনি বলে আপনার কি কি ইচ্ছে আছে? পারবে না, মায়ের কথার উপরে কখনোই যেতে পারবে না। এইসব মিথ্যা সান্ত্বনা দিও না আমাকে। আমি আর কোনো মিথ্যা সান্ত্বনা নিতে চাই না। আমাকে হয় মুক্তি দিবে, আর না হয় আমি এবার ফাঁস নিব। আর নিতে পারছি না। নদীর কথা শুনে আয়ন রেগে গিয়ে বলল, ব্যাস ভাবি, অনেক হয়েছে। ফালতু বকবক থামাবেন? আমি বলছি না আপনার ইচ্ছে পূর্ণ করার চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। আমি যতটুকু জানি আপনার পড়াশোনা শেষ করার ইচ্ছে আছে, পরে জব করবেন। আমি আগামীকাল আপনাকে ভর্তি করে দিব অনার্সে। সত্যি করে দিতে পারবে? জীবনেও পারবে না, কারণ আমার শাশুড়ি কখনোই হতে দিবে না। আমি যেহেতু একবার বলছি তার মানে ভর্তি করে দিব। আপনি ভালো করে জানেন আমি এক কথার মানুষ। ওকে, দেখা যাবে। যান ঘুমান, আমি বাহিরে যাব। এত রাতে বাহিরে কই যাবে? ব্রিজে যাব। ও আমাকে নিয়ে যাবে। আমার না রাতের শহরটা দেখার অনেক শখ। ওকে বোরকা পরে রেডি হয়ে নেন। নদীর চোখ মুছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আয়ন বাইকের চাবি নিয়ে বসার ঘরে যেতেই আয়নের পিছনে নদীকে দেখে আয়নের আম্মু বলল, কি ব্যাপার, দুইজন এত রাতে কোথায় যাস? বাহিরে যাব। এত রাতে বের হবি মানে? নতুন বিয়ে হলো, বাসর রাতে কেউ বাইরে গিয়ে ঘুরে? এখনই রুমে যা। আম্মু, উনি এখন আমার বউ, তাই আমার বউকে নিয়ে আমি কোথায় যাব না যাব সেইটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমাদের বিয়ে দিয়েছো তোমাদের ব্যক্তিগত মতে, তেমন আমার বউ যেহেতু, আমার ইচ্ছে আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব। আয়ন নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদী আয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো। আয়নের আম্মু রেগে বলল, কান লাগেনি? আমার ছেলেকে কয়েক ঘন্টার ভিতরে বশ করে ফেলেছোস। এক ছেলেকে তো খেয়ে ফেললি, আবার এইটাকেও খাওয়ার ধান্দা আছে নাকি তোর? নদীর চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন পিছনে ঘুরে রাগে বলল, আম্মু শোনো, তোমাকে একটা কথা বলি। উনি আমার স্ত্রী, আমার অধিকার। আমার বউকে যা ইচ্ছে বলবো, যা ইচ্ছে করব। বাট তুমি আমার বউকে কিছু বলবে না। যা বলার আমাকে বলবে। কোনো ভুল হইলে আমাকে বলবে। তুমি একদম আমার স্ত্রীকে কিছু বলতে আসবে না। আয়নের কথাই আয়নের আম্মু রেগে গজগজ করতে লাগলো। আয়নের আব্বু মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, যাক, অবশেষে আমার এই ছেলে তো অন্তত বউয়ের পাশে দাঁড়ানোর সাহস আছে।
আয়নের আব্বু ভাবতে লাগলো। এইদিকে আয়ন বাইকে করে নদীকে নিয়ে যেতে লাগলো। নদী বাহিরের আবহাওয়া উপভোগ করতে লাগলো। আয়ন নদীকে নিয়ে ব্রিজের উপর চলে গেল। নদী বাইক থেকে নেমে ব্রিজের একপাশে দাঁড়িয়ে বাতাস উপভোগ করতে লাগলো। নদী চোখ বন্ধ করে থাকলো। আয়ন নদীর দিকে তাকিয়ে পড়ল। নিচে যাবেন নাকি? নিচে আরও ভালো লাগবে, নদীর পানিগুলো আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন, আর ঠান্ডা বাতাসটা শরীরে লাগলে আরও বেশি ভালো লাগবে। চলেন। চলো তাহলে। আয়ন নদীকে বাইকে তুলে নিচের রাস্তায় চলে গেল। নিচে গিয়ে বাইক থামিয়ে কিছুটা কাছে গিয়ে বড় পাথরের উপর দুজন বসলো। আয়ন ছোট ছোট পাথর নিয়ে এক সাইডে রেখে পানিতে ঢিল মারতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান, হুম, বলেন। ধন্যবাদ। কেন? এমনি। ও, দুজন চুপচাপ বসে থাকলো। হুট করে নদীর দিকে তাকাতেই বাইকের লাইটের আলোতে নদীর চোখে পানি দেখে জিজ্ঞেস করলো, মনে যদি কষ্ট থাকে জোরে চিৎকার দিয়ে কান্না করতে পারেন, তাহলে মন অনেক হালকা হবে। কেউ শুনে ফেলবে। এখান থেকে উপরে শোনা যায় না। আমার কষ্ট লাগলে আমি এখানে এসে আমার চিৎকার দিয়ে কাঁদলে আমার মন হালকা হয়ে যায়। কি, তুমিও কান্না করতে জানো? আমি কি মানুষ না নাকি? না, তা না, তোমাকে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই। সব সময় রাগ করতে দেখেছি আর চুপচাপ থাকতে দেখেছি। আমার কথা বাদ দেন, আপনি মন খুলে কাঁদতে পারেন। আপনি একবার চেষ্টা করেন। আয়নের জোড়াজুড়িতে নদী জোরে চিৎকার দিয়ে বলল, মা, আমাকে একা রেখে কেন চলে গেলে? মা, তুমি আমাকে তোমার সাথে কেন নিয়ে গেলে না? মা, তুমি কি আমার কথা শুনতে পারছো? মা, তুমি বেঁচে থাকলে আমাকে এইভাবে বাঁচতে হইতো না। মা, আমার কথা কি শুনতে পারছো তুমি? নদী জোরে চিৎকার দিয়ে কথাগুলো বলতে লাগলো আর কাঁদতে লাগলো। নদী কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ গো, আমি আমার থেকে সব কিছু, আল্লাহ গো, তুমি আমার থেকে সব কিছু কেড়ে কেন নাও? আল্লাহ গো, আমার কি ভালো থাকার কোনো অধিকার নেই? কেন আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে? ছোটবেলায় মাকে হারিয়ে এতিম বানিয়ে দিলে, বাবা বিয়ে করলো, সৎমার অত্যাচার সহ্য করতে করতে আবার কেন আমাকে জাহান্নামে পাঠিয়ে দিলে? আমার ভাগ্য কেন এত খারাপ? ভেবেছিলাম বিয়েটা হইলে আমি হয়তো ভালো থাকবো, কিন্তু দিন শেষে সেখানেও আমাকে সব ইচ্ছে শখ সব বিসর্জন দিতে হইল। সেইটাও বাদ দিলাম। আল্লাহ গো, আমার স্বামীকে কেন নিয়ে গেলে? নদী কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। আর নদীর দিকে এক পলক তাকিয়ে দেখতে লাগলো। নদীকে থামাতে গিয়েও থামালো না। নদী কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ, আমাকে নিয়ে যাও, আর না হয় আমাকে এমন পথ দেখাও আমি যেন নিজের মতো করে বাঁচতে পারি। নদী কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করলো। আর নদীকে বলল, কান্না থামান, এখন মাথা ব্যথা করবে এত কান্না করলে। নদী কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন কল রিসিভ করলো। আয়ন কিছুটা দূরে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, ভাবির জামাই কেমন আছোস? কল কেন দিয়েছিস তুই? কল দিলাম, ভাবির জামাই কি বাসর ঘরে নাকি? তোর ভাইয়ের খেয়ে দেওয়া মাল খেতে কেমন লাগছে? তুলির কথা শুনে আয়ন রাগে গর্জন করে উঠে পড়ল। তোর জন্মের দোষ আছে। আয়নের কথা শুনে তুলির আগে গর্জন করে উঠল। কিছু বলার আগে আয়ন কল কেটে দিয়ে ব্লক মেরে দিল। আয়ন নদীর পাশে গিয়ে বসে রুমাল দিয়ে পড়ল। চোখ মুছে নেন, সময়টা উপভোগ করেন। নদী রুমাল দিয়ে নাক চোখের পানি সব মুছতে লাগলো। আয়ন নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই নেন পাথরগুলো ঢিল মারেন, ভালো লাগবে। আয়নের কথা মতো নদী ছোট ছোট পাথরগুলো ঢিল মারতে লাগলো নদীর পানিতে। অনেকক্ষণ দুইজন চুপচাপ পাথরগুলো ঢিল দিতে লাগলো। আয়ন বলে উঠল, এখন কি ভালো লাগছে? ধন্যবাদ। সব কথাতে ধন্যবাদ কেন দেন? আমি কি বলছি আমাকে ধন্যবাদ দেন? সরি। বাসায় যাবেন নাকি? আর কিছুক্ষণ থাকি। আচ্ছা। আয়ন কিছু বলল না। আয়ন ফোন বের করলো, ফ্ল্যান্সিং করতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে বলল, তুমি ফ্রিল্যান্সার? হুম। ওই, এই জন্যই তো বলি মাঝে মাঝে বাজার করার টাকা কোথায় পাও, আর রাত জেগে কি করো? লাইট সবসময় জ্বালানো থাকতো। ও, আমাকে কাজ শিখাবে? পড়াশোনায় মনোযোগ দিয়েন, পরে শিখাবো। আচ্ছা, তুমি এত কিছু করার পর তুমি ভালো রেজাল্ট কিভাবে করো? আমার রুটিন করা আছে,
আমি রুটিন অনুযায়ী কাজ করি। আয়ন কাজ করতে লাগলো। নদী আকাশের দিকে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ পর নদীর অনেক শীত লাগলো। নদী দুভাগ ঘষতে লাগলো। দুই হাতের তালু দিয়ে আয়ন জ্যাকেট খুলে নদীকে পরিয়ে দিল। নদী আয়নের দিকে তাকালে দেখে ও ফোনের দিকে তাকিয়ে আছে। নদী জ্যাকেট ভালোভাবে পরে নিল। আয়নের কাজ শেষ হইলে চলেন বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, 3টা বাজে কিন্তু। আমারও ঘুম পাচ্ছে, চলো। আয়ন ফোন পকেটে রেখে নদীকে নিয়ে বাইকে করে ওইখান থেকে বের হয়ে গেল। নদীর ঘুম পেল। আয়নের পিঠের উপরে মাথা রেখে দিল। আয়ন বাইক থামিয়ে জ্যাকেটের হাতা দিয়ে নিজের সাথে শক্ত করে বেঁধে চালাতে লাগলো। গেট দিয়ে ভেতরে ঢুকলো। বাইক থেকে নেমে নদীকে এক হাত দিয়ে ধরলো। নদীকে কোলে তুলে নিয়ে সদর দরজার কাছে গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। আর নদীকে নিয়ে গিয়ে রুমে শুইয়ে দিল। কাঁথা গায়ে দিয়ে রুম থেকে বের হয়ে বাইকটা গ্যারেজে রেখে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে রুমে চলে গেল। আয়ন শুয়ে পড়লে নদী ঘুমের ঘোরে আয়নের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আয়ন কিছু না বলে ঘুমিয়ে গেল। সকালে নদীর ঘুম ভাঙলে লাফ দিয়ে উঠল। আয়ন চমকে উঠে বলল, কি হয়েছে? তুমি আমার খাটে কি করো? এইটা আমার রুম। নদী আয়নে গালে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে নদী গতকালের সব কথা মনে পড়ল। নদী বলে উঠল, সরি, খেয়াল ছিল না। হুট করে তোমাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। গতকাল তোমার সাথে বিয়ে হয়েছে, খেয়াল ছিল না। আর আমি ঘুমিয়ে গেছিলাম কখন? নদীর পাড়ে ঘুমিয়ে গেছিলেন, আজান দিচ্ছে। হুম নামাজ পড়বে নাকি? হুম। আচ্ছা, আমি অজু করে মসজিদে যাই, আপনি পরে অজু করে নামাজ পড়ে নিয়েন। আচ্ছা। আয়ন উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। অজু করে বের হয়ে টেবিলের উপর থেকে টুপি নিয়ে চলে গেল। নদী অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নদী বসে ঘরে গেল। আয়নের আম্মু বলে উঠল, গোসল কেন করো নাই? সারা রাত কি বাইরে কাটিয়ে দিয়েছো নাকি? আপনাকে চা বানিয়ে দেই, আপনি বসেন, আমি আসছি। আমার কথা ঘুরিয়ে কেন ফেলছো? আর তোমার অনেক সাহস হয়েছে, পাখনা গজিয়েছে তাই না? বেশি বোঝো না, হ্যাঁ? পাখনা কেটে দিলে কিন্তু ঠাস করে পড়বে। নদী কিছু না বলে রান্নাঘরে চলে গেল। নদী চা বানাতে লাগলো। চা বানিয়ে 2 কাপ ঢেলে নিয়ে যেতে লাগলো। আয়নের আম্মুর হাতে দিয়ে আরেক কাপ আয়নের আব্বুকে দিতে চলে গেল। ঘরের সামনে গিয়ে বলল, আব্বু আসবো? হ্যাঁ মা, আসো। নদী ভিতরে প্রবেশ করে আয়নের আব্বুর হাতে চায়ের কাপ দিল। আয়নের আব্বু বলে উঠল, আজ তো আয়ান তোমাকে নিয়ে ভার্সিটিতে যাবে। কই? হ্যাঁ, আজকে নিয়ে যাবে তোমাকে ভর্তি করাতে। আমি শুধু ভাবছি তোমার শাশুড়ি কেমন ভাবে নিবে। আমি ভর্তি হব না, ঝামেলা আমি চাই না আব্বু। আয়ান যেহেতু একবার বলেছে সেহেতু ওই করবেই, এটা নিশ্চিত। যাই হোক, আয়ান যা বলে তাই করে। আমার বিশ্বাস আমার ছোট ছেলে কারো খারাপ চাইবে না। আব্বু, আমার আর কাউকে বিশ্বাস করার ইচ্ছে নেই। আব্বু, কি খাবেন আজ? তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো, আমি আর কি বলবো। দিন শেষে তো ওর কথায় রান্না হবে। তাও বলেন, আমি রান্না করে দেওয়ার চেষ্টা করব। অনেক দিন ধরে খিচুড়ি খাই না, যদি বুনা খিচুড়ির সাথে কষা মাংস হইলে। নদীর দিকে তাকালে নদী হাসি মুখে বলল, ওকে, ডান। দেখো, তোমার শাশুড়ি রাজি হয় নাই। কিসের রাজি হব? আয়নের আম্মুকে দেখে আয়নের আব্বু চুপ হয়ে গেল। নদী বলে ওঠে, আম্মু, আজকে ভুনা খিচুড়ির সাথে কষা মাংস করি। আচ্ছা করো, আমারও অনেক দিন ধরে খেতে মন চাচ্ছে। আয়ান খায় না দেখি, বলি না। আমি ওর জন্য আলাদা ভাত রান্না করে দিব। তাহলে তো হইলই, যাও তাড়াতাড়ি রান্না করো, কলেজ তো যাবে। হুম, যাচ্ছি। নদী চলে গেল রান্নাঘরে। গিয়ে রান্না করতে লাগলো। আয়ন বাসায় এসে রুমে চলে গেল। রুমে গিয়ে ওর ব্যাগ গুছিয়ে নিল। আয়ন নদীকে ডাক দিল। ভাবি আছেন? নদী রান্নাঘর থেকে বের হয়ে এসে বলল, কি হয়েছে আয়ান? ওই, তুই ভাবি কাকে বলস? ওই তোর বউ, ভাবি কি রে? সরি, এই আপনার কাগজপত্র ফাইল কোথায় রাখছেন? কি বলবি ওইসব দিয়ে? কাজ আছে। কোথায় রাখছেন? ভাইয়ার রুমে নাকি? আমি ভর্তি হব না। ফালতু কথা বলা বন্ধ করেন। সকাল সকাল আমার মাথা গরম করেন না। কোথায় রাখছেন সেইটা বলেন। আমি হব না।
এই সব নিয়ে কোনো কথা বলো না। ওইখানে রান্না বসিয়ে এসেছি, পুড়ে যেতে পারে। নদী চলে যেতে নিলে আয়ন হাত ধরল। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ো, পুড়ে যাবে। পুড়লে পুড়ে যাক, আপনাকে যেটা বলি সেইটা করেন। বৌমা ভর্তি হতে চায় না, ওকে কেন জোর করছিস তুই? আর সংসার সামলাবে নাকি পড়াশোনা করবে? দেখ, সংসার করার সময় পড়াশোনা হয় না। দুইটাই করবে। চলেন, ফাইল বের করেন। নদী হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আম্মু রেগে বলল, সংসার লেখাপড়া কিভাবে একসাথে করবে? আয়ান, পাগলামি করবি না। আয়ন কোনো কথা না বলে নদীকে ওর ভাইয়ের রুমে নিয়ে গেল। আয়ন বলে উঠল, বের করেন। আয়ান দেখো, জিদ করো না। বাড়িতে আর অশান্তি হোক আমি আর চাই না। প্লিজ শান্ত থাকতে দাও। এমনিতে অশান্তি হবে, এইটা কখনোই কমবে না। আগে ও যেমন এখনও তেমন হবে, তাই কথা কম বলেন। ফাইল দেন, আমার রাগ তুলেন না। আমি 3 পর্যন্ত গুনব। আয়ন শুনতে আয়ন গুনতে গেলে নদী ফাইল বের করে দিল। আয়ন ফাইল নিয়ে নিজের রুমে চলে গেল। নদী রান্নাঘরে দৌড়ে গেল। আয়নের আম্মু বলল, ওই যদি বলুক, তুমি কিন্তু ভর্তি হবে না। পড়াশোনা কখন করবে, ভার্সিটিতে কখন যাবে, আর বাড়ির কাজ করবে কখন? সবাইকে কি তুমি না খেয়ে রাখতে চাও নাকি? নদী কিছু বলল না, রান্না করতে লাগলো। আয়ন সব ফাইল ঠিক করে নিল। 9টার দিকে খাবার খেয়ে আয়ন বলে উঠল, রেডি হয়ে নেন, যান। আয়ান, যেতে বলছি যান। আমার এক কথা বারবার বলতে হচ্ছে কিন্তু। নদী আয়নের আব্বু আম্মুর দিকে তাকালো। আয়নের আব্বুর চোখ দিয়ে যেন আগুনের গোলা এসে ওকে শেষ করে দিবে। আয়নের আব্বু যেতে ইশারা করে দিল। নদী উঠে চলে গেল। নদী রেডি হয়ে নিল, আয়ন রেডি হয়ে নিল। দুজন রেডি হয়ে বের হয়ে গেল। দুজন ভার্সিটির ভিতরে চলে গেল। ভার্সিটি আর কলেজ একসাথে হওয়ায় আয়নের বন্ধুরা আয়নের কাছে আসলো। একজন আয়নকে জড়িয়ে ধরতে গেলে আয়ন হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, দূর থেকে কথা বল। এতদিন পর আসলাম আর তুই আমাকে এভাবে সরিয়ে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। মেয়ে মানুষ দূরে থাক, যা কথা দূর থেকে বল। দোস্ত, এ মেয়ে কে রে? যেই হোক, আজ থেকে তোরা ওনাকে দেখে রাখবি। কোনো বিপদ হইলে আমাকে জানাবি। আমি না আসলেও তোরা ওনার পাশে থাকবি। ওকে, মনে হচ্ছে আমাদের ভাবি লাগে। সামনে থেকে সর। আয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, ওরা তোমার ফ্রেন্ড। হুম। তুমি কি সবার সামনে এভাবে থাকো? সব সময় এত কঠোর হয়ে থাকো কেন? আমি এমনই। ও, আয়ন নদীকে নিয়ে সোজা প্রিন্সিপাল রুমে গেল। আয়ন অনুমতি নিয়ে ঢুকলো। প্রিন্সিপাল হাসি মুখে বলল, তোমার ওয়াইফ। আসসালামু আলাইকুম স্যার। নদী সালাম নিল। আয়ন বলে উঠল, জি স্যার। আয়ন কথাবার্তা বলে কাগজপত্র সব দিয়ে টাকা দিয়ে ভর্তি করে দিল। প্রিন্সিপাল বলে উঠল, আজ থেকে ক্লাস করতে পারে। ক্লাস করবেন নাকি আগামীকাল থেকে? জি করব। ওকে, চলেন। আয়ন নদীকে নিয়ে চলে গেল। ক্লাসের সামনে গেলে কিছু মেয়েরা আয়নকে বলে উঠল, হাই হ্যান্ডসাম, কেমন আছো? ভালো। রূপা আপু, ওই আমার পরিচিত, আপনার সাথে রাখেন। আর কিছু না বুঝলে বুঝিয়ে দিয়েন। কি হয় তোর? হাই, আমি রূপা। আসসালামু আলাইকুম, আমি নদী। ওয়ালাইকুম আসসালাম, অনেক সুন্দর নাম। আপু, তোমরা তাহলে পরিচিত হয়ে নাও। আমি আমার ক্লাসে গেলাম। আচ্ছা যা। আপু, সাথে থাকেন। কোনো সমস্যা হইলে আপুকে বলেন। ওই বিল্ডিংয়ের 2 তলায় 1 নাম্বার রুমে আমার ক্লাস। ওকে। আয়ন চলে গেল। আয়ন চলে গেলে রূপা বলে উঠল, কি হও আয়ানের? ওকে জিজ্ঞেস করেন। আপু হবে? আসো আমার সাথে বসো। নদী রূপার সাথে বসলে সবাই এক এক করে পরিচিত হতে লাগলো। অ্যান্ড ক্লাস করতে লাগলো। টিফিনের সময় দিলে সবাই মিলে মাঠে বসে থেকে আইসক্রিম কিনে বন্ধুদের সাথে গাছের নিচে বসে খেতে লাগলো। নদী রূপা আসলে আয়ন বলে উঠল। নদী মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আয়ন উঠে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে আসলো। একটা নদীকে দিল, আরেকটা রূপাকে। রূপা বলে উঠল, কি খাবেন? আইসক্রিম খাবেন নাকি আমি নিয়ে এসে দিব? তুলির কথা শুনে সবে পিছনে তাকালো। তুলি এসে রাইসাকে জড়িয়ে ধরলো। আইন ডেকে হাত মুঠো করে নিল। তুলি বলে ওঠে, বাহ, কতদিন পর ফ্রিতে আইসক্রিম। বাব্বা, মনে হচ্ছে তোমাকে কখনো খাওয়ানো হয় নাই। হাই সেকেন্ড হ্যান্ড জামাই।
এই সেকেন্ড হ্যান্ড জামাই, কি অবস্থা? বাসর ঘর কেমন মজা হইল? তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী ঘৃণা লাগলো। কথাগুলো আইন সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোর এত বড় সাহস, আমাকে এত মানুষের মাঝে থাপ্পড় মারলি? তুলি, এসব কি হচ্ছে? ওর সাথে ঝামেলা কেন করছিস? আর আয়ানকে এসব কি বলছিস? আরে কি বলবো, শোন, গতকাল ওর ভাবিকে ও বিয়ে করেছে। ওর জন্ম হয়েছে সেকেন্ড হ্যান্ড মাল খাওয়া। ওর ভাইয়ের ইউজ করা জিনিস ও খাচ্ছে। আইন রেগে গলা চেপে ধরেই বলল, বাজে কথা বল। তোর কত গলার পাওয়ার বল এখন। সবাই আইনকে টেনে সরানোর চেষ্টা করতে লাগলো। তুলি জিব্বা বের হয়ে যেতে নিলে নদী বলল, আয়ান ছাড়ো, মেয়েটা মরে যাবে। সবাই টেনে নিয়ে আসলে তুলি জোরে জোরে কাশতে লাগলো। তুলি বলল, উচিত কথা বললে দোষ? খারাপ মহিলা। আমি যদি আমার ভাবিকে বিয়েও করে থাকি, তাও উনি একজন পবিত্র নারী আছে। আমার ভাই তার স্বামী ছিল, সেটা পবিত্র সম্পর্ক ছিল। আর তুই তুই তো একটা পতিতার মেয়ে। বিয়ের আগে 100 জনকে দেহ দিয়ে বসে আছস। তোর থেকে বিধবা ডিভোর্সি মেয়েরা শত গুণে ভালো। তোর মতো তো আর নিজের ইচ্ছে অন্য খাটে যায় না। আইনের কথা শুনে তুলি আরো রেগে গেল। তুলি বলে উঠল, এত বড় কথা? আমি পতিতা? তোর বউ পতিতা, তোর মা, তোর বোন। কি এত বড় সাহস? তুই আমার মা বোনকে নিয়ে কথা তুলছস? তোকে আমি আজ মেরে ফেলবো। আমার মা বোনকে। আইন সবাইকে ফেলে দিয়ে তুলির গলা চেপে নিচে ফেলে দিল। স্যার ম্যামরা দৌড়ে আসলো। আইনকে জাপটে ধরে সরিয়ে দিতে লাগলো। আইন তুলিকে লাথি মারলো। তুলি চিৎকার করে কান্না করতে লাগলো। আইন বলে ওঠে, আমার মা বোনকে বলে আমার মা বোনকে বলে পতিতা। তোর পেটে পাড়া মেরে আমি নাড়ি ভুড়ি বের করে ফেলবো। আমার মা বোনের কথা যদি মুখে নিয়ে আসোস, আমি তোকে খুন করব। আর আমার বউয়ের নখের যোগ্য না তুই। আবার আসছস আমার বউকে নিয়ে কথা বলতে। আয়ান, শান্ত হও। এই রাইসাও ওকে নিয়ে চলে যাও। ম্যামেরা তুলিকে নিয়ে চলে গেল। আইনকে নিয়ে প্রিন্সিপালের কাছে নিয়ে গেল। আইনকে দেখে বলল, আয়ান, এমন কেন করলে? ওই মেয়েটা তো তোমার রেস্টুরেন্ট ছিল। তুমি এমন করে ঠিক করো নাই। ওর বাবা জানলে তোমার ক্ষতি করবে। ওর ফ্যামিলিকে আমি ভয় পাই না। আর আমার মা বোন, আমার স্ত্রীকে নিয়ে কেউ কিছু বললে আমি তাকে খুন করব। নদী আয়নের পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনতে লাগলো। কিছুক্ষণ পর রাকিব দৌড়ে এসে বলল, আয়ান, তুলির ভাই আব্বু এসেছে তোকে মারতে। আয়ান চলো আমার সাথে এখান থেকে। আপনি আমার থেকে দূরে থাকেন। আইন নদীকে সরিয়ে দিয়ে যেতে লাগলো। আইনকে দেখে তুলির আব্বু ভাই লোক দিয়ে আইনকে মারতে পাঠালো। আইন মারামারি করতে লাগলো। নদী ঠেকানোর চেষ্টা করতে লাগলো। নদীর কপালে খুশি লাগলে আইন রেগে সবগুলোকে মারতে লাগলো। নিজেও মার খেতে লাগলো। তুলির আব্বু পুলিশ নিয়ে এসে আইনকে ধরিয়ে দিল। নদী পুলিশদের বলতে লাগলো, স্যার ওকে ছেড়ে দেন। স্যার ওই কিছু করে নাই, স্যার ওকে ছেড়ে দেন। নদীকে পুলিশটা ধাক্কা মারতে যাবে, সাথে সাথেই আইন হাত ধরে বলল, নারীর গায়ে হাত দেওয়ার কোনো রাইট আপনার নাই। আইন ওয়ালেট নদীর হাতে দিয়ে বলল, বাসায় চলে যান, কিছু হবে না। আর কাউকে বলার দরকার নাই। আমাকে আটকে রাখার ক্ষমতা কারো নাই। আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। নদী কান্না করতে করতে আয়নের পিছন পিছন যেতে লাগলো। নদী তাড়াতাড়ি করে আয়নের আব্বু আম্মুকে কল দিল। আয়নকে পুলিশ নিয়ে যেতেই মাঝ রাস্তায় একটা বড় গাড়ি এসে পুলিশের গাড়ি থামালো। পুলিশের অফিসার নামলে গাড়ি থেকে একটা মেয়ে বের হলো। পুলিশ অফিসার ভয় পেয়ে গেল। পিছনে তুলির আব্বু ভাইয়া ভয়ে কাঁপতে লাগলো। ইশারা করতে আয়নকে ছেড়ে দিল। সবাই চলে গেল। আয়নকে গাড়িতে উঠতে ইশারা করলে আয়ন বলল, ধন্যবাদ, বাট আমি কোথাও যাব না। আমরা তোকে বাঁচালাম, আর তুমি কি এর বিনিময়ে আমাদের সাথে যেতে পারবে না? বাঁচানোর জন্য ধন্যবাদ, বাট ওদিকে আমার আমার বাবা মা আমার জন্য টেনশন করবে আমাকে জেলে নেওয়ার কথা শুনলে, তাই আমাকে যেতে হবে। অ্যান্ড কথাগুলো বলে রিক্সা নিয়ে সোজা কলেজে চলে গেল। প্যান্টের পকেটে টাকা দিয়ে ভাড়া দিয়ে সোজা নদীর ক্লাসে গিয়ে ব্যাগ আর নিজের ক্লাস থেকে ব্যাগ নিয়ে বাইক নিয়ে সোজা বাসায় চলে গেল। নদী গেটের সামনে নামতে আয়নকে দেখে অবাক হয়ে গেল। আয়ন বাইক থেকে নেমে বলল, কিছু হয় নাই, এই নেন আপনার ব্যাগ।
তুমি ছাড়া কিভাবে পেলে? আমার দোষ তেমন নাই তাই। আর বাহিরে যা হয়েছে আপনি স্বপ্ন ভেবে ভুলে যান। আয়ন কথাগুলো বলে বাসায় ভিতরে চলে গেল। আয়ন আস্তে আস্তে রুমে চলে গেল। নদীকে দেখে আয়নের আম্মু বলল, এত তাড়াতাড়ি আসেন মহারানী তাহলে? আম্মু, নদী কিছু বলার আগে আয়ন জোরে ডাক দিল। নদী রুমে চলে গেল। আয়ন আস্তে আস্তে বলল, বলতে না করলাম কানে শুনেন না নাকি? তুমি কিভাবে ছাড়া পেলে আমার মাথায় ঢুকছে না। ওনারা তো পাওয়ারফুল, ওনাদের মেয়েকে মেরেছো আর ওনারা তোমাকে ছেড়ে দিবে? এমন মহান মানুষ ওনারা না। চুপ করেন, আমার ব্যাপারে আপনাকে নাক গলাতে হবে না। এইদিকে আসেন, কপালে ব্যথা পেয়েছেন দেখছি। নদী কিছু বলার আগে আয়ন হাত ধরে টান দিয়ে বসিয়ে দিয়ে আয়ন মিনি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে নদীর কপালে ধরতে লাগলো। নদী বলে উঠল, তোমাকে ওরা কিভাবে মারলো? তোমার দরকার এইটা, আমার দরকার নাই। আমি ছেলে মানুষ, এইসব আমার কিছু না। আপনি মেয়ে মানুষ, আমার বউ, সেখানে আমার বেশি ব্যথা লাগছে। আমাকে মেরে ফেললেও আমার কষ্ট হইতো না। আমি তোমাকে আমার কাছে আসতে দিলাম না, সেখানে তুমি আমার প্রতি এত ভালোবাসা? ভালোবাসা কি জানি না, বাট আমার খারাপ লাগছে তাই বললাম। আর আপনি আমার বউ, সেখানে আমার খারাপ লাগবে স্বাভাবিক। সেখানে আমার প্রতি এত ভালোবাসা? তোমার ঠোঁট কেটে গেছে, তুমি শার্ট খোলো, তোমার শরীরে তো অনেকগুলো ঘুষি পড়েছে। কুত্তার বাচ্চাগুলো একা পেয়ে মারলো। আমি কি কম মারছি? বাট নিজেও তো খেয়েছো। নদী ফার্স্ট বক্স বের করে আয়নের শার্ট খুলতে যাবে। আয়ন হাত দিয়ে ধরলে দুজন একে অপরের দিকে তাকালো। নদী বলে উঠল, শার্ট খোলো। আয়ন শার্ট খুলে নদী বেশ অবাক হয়ে গেল। নদী আয়নের কাটা স্থানগুলো স্টিকার ব্যান্ডেজ করে দিতে লাগলো। ফোলা জায়গাগুলোতে বরফ দিয়ে দিতে লাগলো। নদী আয়নের অনেকটা কাছে গেল। আয়ন সাথে সাথে সরিয়ে দিয়ে বলল, আপনি যান, আমি করে নিচ্ছি। নদী নিজেও অকাট ফিল করায় ওয়াশরুমে চলে গেল। আয়ন বরফ লাগাতে লাগলো আর ভাবতে লাগলো, জীবনে বড় ভুল ছিল, ওর মতো নোংরা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। ওকে নাকি আমি বেস্ট ফ্রেন্ড ভাবতাম। ছি। আয়ন কথাগুলো ভাবছিল, তখনই ফোন বেজে উঠল। আয়ন ফোন রিসিভ করতেই ও পাশ থেকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা কার নাম্বার? নতুন সিম। আপনাকে আমার নাম্বার থেকে কল দিলে তো আর কল রিসিভ করবেন না। এখন চাইলে কেটে দিতে পারবো। আয়ান, কল কাটবে না বলে দিলাম। আমি শুধু শুনতে যাচ্ছি কারা কারা তোমার গায়ে হাত দিয়েছে। আমাকে বলো, আমি দেখি ওদের কি হাল করি। দরকার নাই, যা করছেন এতে আমি অনেক খুশি। কি নিয়ে লাগছিল তোমার সাথে? আমার বউকে আর আমার মা বোন তুলে কথা বলেছিল। তোমার ওয়াইফ মানে? আমি ভাবিকে বিয়ে করেছি। বিয়ে করেছো মানে? একবার আমাকে জানালেও না। আমাকে কেন বললে না? বলার পরিস্থিতি ছিল না। আমি তো তোমার ওইখানে ছিলাম। আমাকে কিভাবে নিয়ে আসলো তুমি তো শুনেছ। এখানে নিয়ে এসে আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করালো। বাহ, আর কিছু বলার নেই? তুমি বিয়ে করে নিলে? বাহ। আমার কিছু করার ছিল না। তাহলে আমিও জোর করে তোমাকে বিয়ে করি? তুমি তো নাদান বাচ্চা, তাই না? তুমি তো কিছুই বোঝো না। রাগে ইচ্ছে করছে সব কিছু ভাঙচুর করে ফেলি। সম্ভব না, ফালতু কথা বন্ধ করো। জোর করে কখনো কিছু হয় না। তোমাকে বলেছিলাম অনেকবার, শুনো নাই। এখন আর আমার কিছু বলার নাই তোমাকে। আমি ভালোভাবে বাঁচতে চাইলে ওরা আমাকে বাঁচতে দেবে না। তুমি কি বাংলা কথা বোঝো না? বাট আমি এটাও মেনে নিতে পারছি না তুমি আমাকে না জানিয়ে কিভাবে বিয়ে করলে। আমার ভাবতে বুকের ভিতর ঝড় উঠে যাচ্ছে। আমার চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়ে এসেছে। তো আমার কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। আয়ন বলে উঠল, ভালো থাকো। ওই বের হচ্ছে ওয়াশরুম থেকে। আয়ন কল কেটে দিয়ে খাটে হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। তুমি আমার জন্য কি এই অন্ধকার জগৎ ছেড়ে দিতে পারবে না? চলো না আমরা বিয়ে করে ফেলি। ফালতু কথা বন্ধ কর। পিচ্ছি মানুষ পিচ্ছি থাক, বড় হওয়ার চেষ্টা করিস না। পড়াশোনা মনোযোগ দিয়ে কর। আমি পিচ্ছি না, আমাকে পিচ্ছি বলে বলে আমাকে থামিয়ে দিবে না তো। আমি এবার সিরিয়াস,
আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। আজ রাতেও স্বপ্ন দেখছি আমাদের বিয়ে হয়েছে। আমাদের 2টা টুইন বেবি হয়েছে, একটা ছেলে বাবু, একটা মেয়ে। আয়নের কথা শুনে তমা ভুরকুচকে তাকিয়ে বলল, ফাজিল, বিয়ে থেকে একদম বাচ্চা কাচ্চার কাছে চলে গেছোস? কানের নিচে একটা দেবো? প্রাইভেট নেই তোর? ধুর, হবু স্বামীকে সম্মান দিয়ে কথা বলো। আমি তোমার হবু বাচ্চাদের বাপ, বুঝতে পারছো? তমা আয়নকে মারতে যাবে, আয়ন সাথে সাথে চেয়ার থেকে উঠে পড়ে হাসি দিয়ে বলল, ছি হবু বউ, তুমি এত বেয়াদব কেন? ফাজিল, মাইর খাবি। চুপচাপ পিৎজা খেয়ে যা। কিছু খেতে মন চাচ্ছে না, বিয়ে করতে মন চাচ্ছে। এমন মাইর দেব না, বিয়ের ভূত মাথা থেকে চলে যাবে। ধুর, তোমার এত হাত কেন নড়ে? শোনো, আমি সিরিয়াস। তুমি ভালো পথে আসো, আমি তোমাকে বিয়ে করে ইনকাম করে খাওয়াবো। আমার পক্ষে সম্ভব না, তুই এখানে বেশি আসিস না। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। পড়াশোনা ক্ষতি হচ্ছে কিন্তু। সামনে তোর এসএসসি পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করতে হবে। A+ যদি পাস, তাহলে যা চাইবি দেব। বিয়ে করতে চাইলে করবে? ওটা না, বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। তাহলে কোনো কিছুর দরকার নাই, থাকো, খাবো না বাই। আয়ন কথাগুলো বলে চলে যেতে নিলে তমা আয়নের ব্যাগ টেনে ধরতেই আয়ন বলতে লাগলো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আয়ন কথাগুলো বলতে লাগলো। হুট করে কারোর ধাক্কা খেয়ে আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। আয়ন লাফ দিয়ে উঠে বলল, কিছু বলবে? গোসল করতে পারবে না, আমি তোয়ালে ভিজিয়ে আনছি, মুছে দেই, বসে থাকো। থাক, আমি করে নিব। চুপ করে বসে থাকো। আয়ন কিছু বলল না। নদী আয়নের শরীর মুছে দিতে লাগলো। আয়নের প্যান্ট অনেকটাই উপরে তুলে দিল। আয়ান বলল, আরে কি করছেন, আমাকে দেন, আমি মুছে নিচ্ছি। চুপ করে বসে থাকো। নদীর পা দুটো ওর কোলে নিয়ে নিল। আয়ান কিছুটা অকট ফিল করতে লাগলো। নদীর দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। হঠাৎ করে আয়নের আম্মু রুমে ঢুকে পড়ল। আয়ন তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে গেল। আয়নের আম্মু বলল, কিরে, তোর কি হয়েছে? কিছু না। কিছু হয় নাই মানে? জায়গায় জায়গায় ব্যান্ডেজ করা, হাত ওইখানে ফুলে কেন গেছে? ওই কি কারোর সাথে মারামারি করছিস নাকি? আয়নের আম্মু আয়নের কাছে এসে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কে মারছে? কোন জানোয়ার আমার সন্তানকে এভাবে মারলো? এখন বল, আমি যদি চেয়ারম্যানের কাছে বিচার না দেই, ওদের আমি এত সহজে ছাড়বো না। চল আমার সাথে, কে মারছে বল। তেমন কিছু না আম্মু, শান্ত হও তো। আমি ওদের মারছি, একা তো মাইর খেয়ে আসি নাই, আমি বেশি মারছি। মারামারি করতে গেছিস কেন? কে অবস্থা করছে? আয়নের আম্মু কান্না করতে লাগলো। আয়ন ওর আম্মুকে পাশে বসিয়ে জড়িয়ে ধরে বলল, আম্মু, ওই আম্মু, কান্না করো না, কিছু হয় নাই তো। কি নিয়ে লাগছিল? কিছু না, টুকটাক কথা নিয়ে বাদ দাও। আচ্ছা আম্মু, অনেক ক্ষুধা লাগছে, খাওয়াই দিবে? থাক, আমি আসছি খাবার নিয়ে। আয়নের আম্মু রান্নাঘরে গিয়ে ডিম ভাজি করে আর মাংস দিয়ে ভাত নিয়ে গেল। আয়নের পাশে বসে খাওয়াই দিতে লাগলো। আয়ান নদীকে বলল, যান, খেয়ে আসেন। আম্মু, আপনি কি খাইছেন? খাইছি। নদী চলে গেল। আয়ন ওর আম্মুর হাতে খেতে লাগলো। খাওয়া শেষ হইলে আয়ন কম্পিউটারের সামনে গিয়ে কাজ করতে লাগলো। আয়নের ফোন বাজতে লাগলো। আয়ন ফোনটা রিসিভ করতেই ময়না বলল, আয়না, ম্যাম অনেক কান্না করছে, ভাঙচুর করতেছে, তুমি একবার ওখানে আসতে পারবে? করতে থাক, আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। আয়হান, আজকের কথাটা একটু ভিন্ন রকম হয়ে গেল না? ম্যাম কান্না করছে আর তুমি কিনা বলছো আস্তে আস্তে শান্ত হয়ে যাবে? তুমি আসতে পারবে নাকি? গিয়ে কি লাভ, আমি বিয়ে করছি, এখন আপনার ম্যাম ভালো থাকবে। বিয়ে করার কথা শুনে নাই, গতকালও বলেছিলাম। হোয়াট, তুমি বিয়ে করে নিয়েছো মানে? করছি বাই। আয়ান কল কেটে দিয়ে কপালে হাত দিয়ে চেয়ারের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ফ্ল্যাশব্যাক। তমা, চলো বিয়ে করে নেই। 10 দিন ধরে আম্মুর কথাবার্তা আমার ভালো লাগছে না। ভাবি যেদিন থেকে 50 লাখ টাকা পেয়েছে, সেদিন থেকে কথাবার্তা, চলো বিয়ে করে নেই। যেমন? মাঝে মাঝে এসে বলে তোর ভাবিকে কেমন লাগে, এইটা ওইটা জিজ্ঞেস করে। ব্যাপারটা সন্দেহজনক। থামো তো, তোমরা খালি সন্দেহ করো, ওসব বাদ দাও। এই নাও
খেয়ে নাও। খাবো না, ভালো লাগছে না। প্লিজ চলো না, বিয়ে করে নেই। আমার তোমাকে ছাড়া ভালো লাগে না কেন বোঝো না? 3 বছর হয়ে গেল, তাও কি তোমার আমার প্রতি মনে ভালোবাসা জন্ম নেয় নাই নাকি? ইমোশনাল কথা বলবে না। তুমি বুঝতে পারছো না? আমি তোমার সিনিয়র, সাথে তোমার দুনিয়া আর আমার দুনিয়ার ভিতরে অনেক পার্থক্য। আমাকে কখনোই তোমার ফ্যামিলি মেনে নেবে না। আর তার থেকে বড় কথা, আমি আমার সাথে তোমাকে জড়িয়ে রাখতে চাই না। কেন চাও না? তোমাকে তো বলছি এই পথ ছেড়ে দাও। আমি এখন অনলাইনে কাজ করি, মোটামুটি মাসে 20 থেকে 40 হাজার মতো ইনকাম করি। আমি জানি তোমার খরচ অনেক, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে রাখবো। আমার ভালোবাসা একদম কমতি থাকবে না। প্লিজ চলো, বিয়ে করে নেই, আর আমার ফ্যামিলিকে আমি বুঝে নিব। আমাকে দেখে তোমার ফ্যামিলি ভয় পাবে। সেখানে তো ছেলের বউ হয়ে গেলে তোমার আব্বু আম্মু অসুস্থ হয়ে যাবে। আয়ন রেগে চেয়ার রাগে ঢিল মেরে ভেঙে ফেলল। আয়ন চিল্লাইয়ে পড়ল। প্রতিদিন এক কথা, আমাকে যদি ভালো না বাসো তাহলে সোজা বলে দাও, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। তুমি থাকো তোমার আজাইরা কথা নিয়ে। তমা আয়নের দিকে তাকে খাবার নিয়ে চামচ দিয়ে খেতে খেতে বলল। আহ, আমার হাতের রান্না এত মজা, নিজের হাতকে চুমু দিতে ইচ্ছে করছে। যাই হোক, যার জন্য রান্না করলাম সেই তো আর খাবে না, আমিই খাই। আমাকে কি তোমার সিরিয়াস নিতে মন চায় না নাকি? আমি যদি অন্য কোথাও বিয়ে করি, তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, আপু বলে রাখবো। বাজে কথা বন্ধ করে খেতে বসো। তোমার কথা শুনে কিছু বলতে যাবে, সাথে সাথে আয়নের ফোন বেজে উঠল। আয়ন ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসলো। আয়ন নদীর ডাকে চোখ খুলে নদী বলে ওঠে। আয়ান, তুমি কি ঘুমালে নাকি? না। তোমাকে কে যেন কল দিচ্ছে। আয়ন ফোনের দিকে তাকিয়ে ফোন বন্ধ করে দিল। 1 মাস পর আয়ন কম্পিউটারে কাজ করছিল, হঠাৎ করে নদী পিছন থেকে বলে উঠল। আয়ান। নদীর কথা শুনে আয়ন না তাকিয়ে বলল। বলো। তোমার কাজ শেষ হয় নাই? আর একটু আছে। ও। নদীর পাড়ে যাবে নাকি? না। তাহলে কি বলবে বলো, টাকা লাগবে নাকি? না। আয়ন চেয়ার ঘুরিয়ে নদীর দিকে তাকিয়ে বলল। তাহলে কি বলবে বলো? নদী খাটের কাছে গিয়ে এক সাইডে বসে নদীর দিকে তাকিয়ে বলল। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বলবে বলো, এত আমতা আমতা করো না, আমার কাজ আছে। থাক, বলবো না, কাজ করো। নদী কথাগুলো বলে চলে গেল। আয়ন পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো। নদী বারবার রুমের ভিতর আসতে লাগলো আর বাইরে যেতে লাগলো। আতিয়া বলে উঠল। এভাবে এত লজ্জা কেন পাচ্ছিস? আমার ভাই তোর হাজবেন্ড হয়, এত লজ্জা পাওয়ার কি আছে? দূর, কিভাবে বলবো, আমার বাচ্চা লাগবে। আর এমনি তো ওই ছোট, আমার ওকে দেখলে শরম লাগে, আর ওইসব ভাবতে তো আরো বেশি লজ্জা লাগে। লজ্জা নিয়ে পড়ে থাক। আমার ভাই ভালো দেখে তোকে এখনো কিছু বলে নাই। রাফি ভাই আগে তো দেখিস। ওই নারীকে সম্মান করতে জানে, এইটাও জানে সব কিছু জোর করে পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে অধিকার করে নিতে হয়। 1 মাসের ভিতরে ওই আমার মনে জায়গা করে নিয়েছে। আমি ওর সাথে থেকে বুঝেছি ভালোবাসা কি জিনিস, কাউকে ভালো লাগলে কেমন লাগে, ভালোবাসলে কেমন লাগে। আর প্রিয় মানুষের প্রতি সুন্দর মুহূর্ত কাটানোর মতো সুখ আর কোথাও নেই। শুধু শারীরিক সম্পর্ক সুখ দেয় না, মানসিক শান্তিটাও দরকার আছে। বাবা, এই সেই নদী, বোকা শোকা মেয়ে। ও মা গো, আমার ভাই 1 মাস পাকিয়ে দিয়েছে। আতিয়া হাসতে লাগলো। নদী লজ্জায় আতিয়াকে মারতে লাগলো। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। আতিয়া উঠতে যাবে, নদী বলল। তুই থাক, আমি দেখে আসছি। আম্মু হয়তো এসেছে, তোকে দেখলে রেগে যাবে, বলবে তার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি। নদী উঠে দরজা খুলে দিতেই থমকে গেল। নদী জোরে চিৎকার দিলে আয়ন দৌড়ে রুম থেকে বের হয়ে বলল। নদী, কি হয়েছে? আয়ন দরজার দিকে তাকাতে দেখে ওর ভাইয়া রাফি নদীকে জড়িয়ে ধরে আছে। আয়ন থমকে গেল। আতিয়া রাফিকে জড়িয়ে ধরল। আয়নের আম্মু বাসার ভিতরে ঢুকতে রাফিকে দেখে থমকে গেল। আয়নের আম্মু কান্না করতে করতে রাফিকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। রাফিকে বলতে লাগলো। বাবা, তুই বেঁচে আছোস? তুই বেঁচে থাকলে ওই লাশটা কার ছিল? ওটা আমার এক ফ্রেন্ড। আম্মু, তোমাকে পরে বলছি। কি রে আয়ান, আমি আসলাম, আমার আশায় খুশি হোস নাই?
রাফি আয়নের সামনে গেল। আয়ন শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি বেঁচে আছো, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। হ্যাঁ বেঁচে আছি, কান্না করিস না, এখন তো আমি ফিরে এসেছি। হ্যাঁ। ভাইয়া তুমি এতদিন কোথায় ছিলে? বসতে তো দে বোন। রাফিকে বসতে দিল। আয়নের আম্মু রাফির পাশে বসে পড়ল। আতিয়াও বসলো। নদীও দুই পাশে বসে থাকলো। নদী আয়ন দুই পাশে বসে থাকলো। আয়নের আম্মু বলল, তাহলে আমরা কাল লাশ মাটি দিলাম। ওটা আমার এক ফ্রেন্ডের লাশ, ওই আমার জায়গায় কাজ করছিল। আমার নাম আর ওর নাম সেম ছিল, দেখতে কিছুটা আমার মতো ছিল। আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম, ওইখানে গিয়ে ঝামেলায় পড়ে গিয়েছিলাম, আমার জেল হয়ে গেছিল, তাই তোমাদের সাথে আমি কোনো যোগাযোগ করতে পারি নাই। আমার এক ফ্রেন্ডের কারণে আমি নিজের দেশে আসতে পারছি। যাক বাবা, তুই বেঁচে আছোস, এইটাই অনেক। দেশে থাকবি আর আমার কোনো সন্তানকে দেশের বাইরে পাঠাবো না। তোর আব্বুর সাথে ব্যবসা সামলাবি। হ্যাঁ মা, আর যাব না। যে সন্তানটা মারা গেল ওর ফ্যামিলিকে জানানো দরকার। ওর আম্মু ছাড়া কেউ ছিল না, ওর আম্মুর কাছে গিয়েছিলাম, পরে দেখি উনি মারা গেছে, ওর আর কেউ নাই। বৌমা টাকা পেয়েছো? আমার অ্যাকাউন্ট দিয়ে দিও, ওইগুলো আমার টাকা। ওইগুলো মৃত মানুষের টাকা, যে মারা গেছে তাকে তো কিছু দেওয়া উচিত। ওর কেউ নাই তো কিভাবে দেব? এই তুই চুপ কর তো। বাবা তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দেই। নদী রুমে আসো। আয়ন কিছু বলার আগে আয়নের আম্মু চুপ থাকতে ইশারা করলো। নদীর দিকে তাকিয়ে ইশারা করলো। আয়নের দিকে তাকালে আয়ন রাগে রুমে চলে গেল। নদী যেতে না চাইলেও আয়নের আম্মুর ভয়ে চলে গেল রুমে। গেলে রাফি নদীকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে নদী বলে উঠল, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি এত বছর পর আসলাম আর তুমি আমাকে হাঁক পর্যন্ত করতে দিলে না। অনেক দূর থেকে এসেছেন, আপনাকে ক্লান্ত লাগছে, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি রান্নাঘরে যাই। রাফি ধরার আগে রুম থেকে বের হয়ে গেল। আতিয়া বলল, রান্নাঘরে যাব খাবার আনতে। তোর ছোট ভাই কই গেল? রুমে গেছে, সাথে আম্মুও গেল। নদী রান্নাঘরে গেল। এইদিকে আয়নের আম্মু বলল, দেখ আয়ান, রাফি 1 বছর পর ফিরে এসেছে। দয়া করে এখন কিছু বলিস না। যদি শুনি নদীকে তোর সাথে বিয়ে দিয়েছি, শুনলে ওই মেনে নিতে পারবে না। এর এগে যদি বাসা থেকে চলে যায়, আমি সেইটাই মেনে নিতে পারবো না। তুই তো জানোস আমি কতটা নিজেকে শক্ত করে নিয়েছিলাম। আর নিতে পারবো না। কয়েকদিন যাক, তুই একটু স্বাভাবিক হয়ে নে, তারপর সত্যিটা বলে দিলে হবে। তাই বলে আমার বিয়ে করা বউকে ওই স্পর্শ করবে আর আমি সেটা মেনে নিব নাকি? নদী শেপ রাখলেই তো হয়। আমি নদীর সাথে কথা বলছি, ওয়েট কর। আয়নের আম্মু আয়নকে বুঝিয়ে চলে গেল। আয়ন রেগে খাটের উপর বসে নিচের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো। খাট শক্ত করে ধরে থাকলো। এদিকে আয়নের আম্মু রান্নাঘরে গেলে নদীকে বলল, শোনো, এখন রাফিকে বলবে না আয়ানের সাথে তোমাকে বিয়ে দিয়েছি, তাহলে ও অনেক কষ্ট পাবে। আম্মু, তাই বলে আমি ওর সাথে ঘুমাবো নাকি? আমি ওর সাথে এক বিছানায় থাকবো নাকি? আমি ওকে বলে দেব। নদীর কথা শুনে আয়নের আম্মু সজোরে থাপ্পড় মেরে বলল, তুই কি আমার ছেলেকে এখান থেকে বিদায় করতে চাস নাকি? যেই শুনছিস টাকা ওকে ফিরিয়ে দিতে হবে, তার জন্য এখন ওকে বলবি যাতে ওই বাসা থেকে চলে যায় রাগ করে, তাই না? আমার ছেলে যদি রাগ করে চলে যায়, আমি যেমন তোকে আয়নের সাথে বিয়ে দিয়েছি, তখন তোর সংসারও আমি ভেঙে দেব। আম্মু চুপ। নদী কই গেলে? চোখের পানি মুছে যা। নদীর চোখের পানি মুছে খাবার নিয়ে গেল। রাফির রুমে চলে গেল। খাবারে খেয়ে কিছু বলবে, তার আগে রাফি নদীকে জড়িয়ে ধরলে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাফির আগে বলল, আমি 1 বছর পর আসলাম আর আমাকে এভাবে ধাক্কা দেওয়ার সাহস কোথায় পাস? রাফি রেখে নদীর হাত চেপে ধরে ছুঁড়ে মারল নদীকে খাটের উপরে। রাফি ঝাঁপিয়ে পড়তে যাবে, সাথে সাথে রাফির হাতে কামড় মারল হাতে। রাফি রেখে নদীর গালে থাপ্পড় মারতে লাগলো। আর আমি ভেবেছিলাম এবার তোর সাথে ভালো ব্যবহার করব, তুই ভালো ব্যবহারের যোগ্য না। বলতে লাগলো। নদীর জোরে চিৎকার দিলে সবাই দৌড়ে আসলো। আয়নের আম্মু আতিয়া দৌড়ে গিয়ে রাফিকে টেনে ধরে বলল, রাফি কি করছিস? স্যার ওকে। আম্মু ছাড়ো, বোন ছাড়, ওই মায়ের খাওয়ার যোগ্য। ভাইয়া ছাড়, কি করেছে ও? ওই খেয়ে মারছিস কেন?
আয়ন পানি খাওয়ার জন্য রুম থেকে বের হলো। রাফির রুম থেকে চিল্লাপাল্লার শব্দ শুনে আয়ন দৌড়ে ঘরের ভেতরে গিয়ে দেখে রাফি নদীর উপরে বসে মারছে। আয়ন রাগে রাফির হাত ধরে টান দিয়ে নিচে নামিয়ে দিল। রাফির আগে কিছু বলার আগেই নদী খাট থেকে উঠে সোজা আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আয়ান আমি তোমার স্ত্রী। আয়ান আমি ওর সাথে কেন সংসার করব? আয়ান আমি ওর সাথে সংসার করব না, আমি তোমাকে ভালোবাসি, ওকে না। আয়ান তুমিও কি আম্মুর মতো চাও আমি ওর সাথে থাকবো? আমি এইসব করতে পারবো না। আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আমি ওকে স্বামী হিসেবে মানি না। আয়ান তুমি আমার দিকে তাকাও, আমি কি তোমার বউ না? তুমি নিজের বউকে অন্য জনের রুমে থাকতে দিবে? নদী কান্না করতে করতে আয়নের গাল দুইটা ধরে কথাগুলো বলতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। রাফি বলে উঠল, এইসব কি বলছে? ওই আয়ানের বউ মানে? এসব কি হচ্ছে? আর তুই আমার মৃত্যুর খবর শুনে আমার বউয়ের সাথে প্রেম করছস? তোকে আমি মেরে ফেলবো আজ। আমার ভাই হয়ে আমার বউয়ের দিকে নজর। রাফি আয়নকে মারতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে ফেল। আয়ন বলে উঠল, ওই আমার বউ, এখন আর তোমার না। আম্মু ওইসব কি বলছে? রাফি, আমাকে ক্ষমা করে দে বাপ। আমি নদীকে আর আয়ানকে জোর করে বিয়ে দিয়েছিলাম। আমরা তো জানতাম তুই মারা গেছিস, তাই আমি জোর করে বিয়ে দিয়েছিলাম। যা হয়েছে হয়েছে, ওর বিয়ে বাতিল করো। আমার বউ আমি ফেরত চাই। আমি এই বিয়ে কেন বাতিল করব? আমি আপনাকে ডিভোর্স দিয়ে আয়ানকে আবার নতুন করে বিয়ে করব। নদীর কথা শুনে রাফি মারতে যাবে, আয়ন সাথে সাথে হাত সরিয়ে দিয়ে বলল, নদী যার সাথে থাকতে চাইবে ওই তার সাথে থাকবে। ওর বিরুদ্ধে কেউ কোনো কিছু জোর করে চাপাতে পারবে না। ওই যদি বলে তোমার সাথে থাকবে তাহলে আমি ওর লাইফ থেকে চলে যাব। আর যদি আমার সাথে থাকতে চায় তাহলে আমার সাথে থাকবে। ওর দিকে কেউ নজর দিলে চোখ তুলে ফেলবো। অনেক রাত হয়েছে রাফি, খাবার খেয়ে নে। সকালে যা ডিসিশন নেওয়া যাবে। আর নদী, তুমি আতিয়ার সাথে আতিয়ার রুমে থাকবে, আর আয়ান চলে যা। আয়ন রুমে চলে গেল। আয়ন সারা রাত ঘুমাতে পারল না। নদী আতিয়ার সাথে শুয়ে থেকে বলতে লাগলো, আতিয়া আমি আয়ানকে ছেড়ে থাকতে পারবো না রে। ঘুমা, সকালে ডিসিশন নেওয়া হবে। রাফিকে আমি চিনি, ওই চুপ থাকার মানুষ না। ওই নিজের স্বার্থের জন্য কারো ক্ষতি করতে এক সেকেন্ডও ভাবে না। এইসব কি বলিস? হ্যাঁ, ওর বন্ধুর সাথে ওর সম্পর্ক। আর নাই কেন জানোস? জানি না। আমি জানি, ওর বন্ধুর সাথে ঝামেলা হয়েছিল। পরে ওই ওর গার্লফ্রেন্ডকে পটিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে অন্তরঙ্গ ছবি তুলে দিয়েছিল। হোয়াট? কি বলিস? আমি আরো অনেক কিছু জানি। আমি সকালে আয়নকে নিয়ে এখান থেকে চলে যাব। দূর, কিচ্ছু হবে না, এত চিন্তা করিস না। আমি আয়নের কাছে যাব, তুই দরজা লাগিয়ে দিস। নদী উঠে চলে গেল। আতিয়া না করলেও নদী শুনল না। নদী আয়নের রুমে যেতে নিবে, সাথে সাথে রাফি নদীর হাত ধরে টান দিয়ে এক সাইডে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, সকালে তুই যদি আমাকে না চাস আমি তোকে তিলে তিলে শেষ করে দেব। তুই ভালো করে জানোস আমি কারো পেছনে লাগলে তার কি অবস্থা করি। আমার নিজের ভাই হয়েছে বলে আমি তার কিছু করব না, সেটা ভাবলে জীবনে বড় ভুল করবি। আমার নিজের সন্তানকে আমি ফেলে দিয়েছি, আর সেখানে তো আমার ভাই। ওর কোনো ক্ষতি করবেন না, আমি আপনাকে বেছে নিব। গুড, কথা দ্বিমত করিস না। রাফি কথাগুলো বলে চলে গেল। নদী আয়নের রুমে গেল। আয়নকে ঘুমাতে দেখে নদী আয়নের মাথার কাছে বসে আস্তে আস্তে বলতে লাগলো, আয়ান আমি তোমাকে ভালোবাসি। আয়ান আমি সকালে তোমাকে চাইতে পারবো না। আমি যদি তোমাকে চাই তাহলে ওই তোমাকে মেরে ফেলবে। ওই মানুষ রূপে জানো আর আয়ান, ওই নিজের সন্তানকেও মেরে ফেলেছিল। ওই অনেক খারাপ আয়ান, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আমি তোমাকে আমার কাছে টেনে নেওয়ার আগেই আমি তোমাকে হারিয়ে ফেলতে যাচ্ছি। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। নীরবে আয়নের কপালে চুমু দিয়ে চলে গেল। আয়নের দরজা আস্তে আস্তে করে চাপা দিয়ে আতিয়ার রুমে চলে গেল। আতিয়া নদীকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কান্না কেন করছিস? রাফি আমাকে হুমকি দিয়েছে, আমি যদি ওকে বেছে না নিই তাহলে ওই আয়নের ক্ষতি করবে। আমি বেঁচে থাকতে আয়নের কিছু হবে এটা আমি মেনে নিতে পারবো না। ও হুদাই হুমকি দিয়েছে। ভাই হয়ে ভাইয়ের ক্ষতি কখনোই করবে না। ওই মানুষরূপী জানোয়ার, আমি ওকে খুব ভালো করে জানি। ওই নিজের স্বার্থের জন্য সব করতে পারে। কান্না করিস না তো, কিচ্ছু হবে না, ঘুমা, আয়।
নদী আতিয়ার পাশে বসে কান্না করতে লাগলো। ভোর 4টায় নদী পালানোর চিন্তা করলো। নদী আয়নের রুমে একটা চিঠি দিয়ে ব্যাগ নিয়ে চলে গেল। আয়নের ঘুম ভাঙলে ফোনে হাত দিতে চিরকুট পেল। আয়ন উঠে বসে চিরকুট পড়তে লাগলো। ডিয়ার আয়ান, প্রথমে আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। সকাল হইলে আমি চাইলেও বলতে পারবো না তোমার সাথে থাকার কথা। আমার পক্ষে সম্ভব না তোমাকে বাদে অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া। আমি না তোমার হব আর না রাফির। আমি বাসা থেকে চলে যাচ্ছি, ভালো থেকো। আমাকে খুঁজো না, তুমি যখন পাবে তখন হয়তো আমি অনেক দূরে চলে এসেছি। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন ঘড়ি দেখে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নদীকে খুঁজতে বের হয়ে গেল। আয়ন স্টেশনে গিয়ে খোঁজার চেষ্টা করতে লাগলো। বাস স্টেশন থেকে শুরু করে সব জায়গায় খুঁজতে লাগলো। আয়ন কোথাও পেল না। আয়ন বাসায় আসলে রাফি আয়নের কলার ধরেই পড়ল। তুই নদীকে নিয়ে কোথায় গেছিলি? নদী কোথায়? রাফি ওকে ছাড়। আয়ান কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আয়ান তুই কি কান্না কেন করছিস? আম্মু, নদী বাড়ি থেকে চলে গেছে। আমি ওকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। আয়ন কথাগুলো বলে হাঁটু গেড়ে বসে পড়ল। রাফি বলে উঠল, মিথ্যা কথা, ওর অত সাহস হবে না। তুই কোথাও লুকিয়েছিস। আয়ান ঠিক বলেছে, আমার ফোনের নিচে এই চিরকুটটা পেলাম। রাফির সাথে সাথেই টান দিয়ে নিয়ে পড়তে লাগলো। আতিয়া, ধন্যবাদ। তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড আর বোন হিসেবে পেয়ে আমি ধন্য। বোন, আয়নকে দেখে রাখিস, ওকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাস। আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না। আমাকে ক্ষমা করে দিতে বলিস। আমি কাউকে কিছু না বলে চলে যাচ্ছি। ভালো থাকিস বোন। রাফি রেগে চিরকুট ছিঁড়ে ফেল। রাফি রাগে বলল, ওর এত বড় সাহস হয়েছে কাউকে কিছু না বলে বের হয়ে গেল। 4 বছর পর। আমি কোথায়? আপনারা কারা? আইন কথাগুলো বলে লাফ দিয়ে উঠে পড়ল। আইন পায়ে ব্যথা পেল। আইনকে দেখে একজন বলতে লাগলো, ম্যাম, ছেলেটার জ্ঞান ফিরছে। মেয়েটার কথা শুনে কেউ দৌড়ে রুমে আসলো। আয়ন এসে সোজা জড়িয়ে ধরল। আয়ন মেয়েটাকে সরিয়ে দিতেই অবাক হয়ে গেল। আয়ন বলে উঠল, তুমি বেঁচে আছো? তুই এইভাবে নেশা করে রাস্তা দিয়ে হাঁটছিলি কেন? মন চাইছিল তাই। থাপ্পড় মারবো। এখানে কবে এসেছিস? 3 মাস হইল জব নিয়েছি। পড়াশোনা শেষ না করে জব কেন নিয়েছিস? নিজের মতো করে বাঁচতে চাই। পড়াশোনা দিয়ে কি করব? ইনকাম করছি, খাচ্ছি, ঘুরছি, সময় ভালো যাচ্ছে। তোর বউ কোথায়? জানি না। বউ কোথায় থাকে জানোস না? এ আবার কেমন কথা রে? জানি না, যা সত্যি তাই বললাম। চল নিজে খাবার খেয়ে নিবি। ক্ষুধাও লাগছে। দুজন কথা বলতে বলতে নিচে গেল। আয়ন নিচে গেলে থমকে গেল। আয়ন দৌড়ে গিয়ে সবার সামনে থাকা মেয়েটাকে জড়িয়ে ধরল। বসে থাকা সবাই উঠে দাঁড়িয়ে গেল। তমা তাড়াতাড়ি করে আয়নের হাত ধরে পড়ল। ওই কি করিস? আমার বোনকে ছাড়। বোন মানে? এই স্টুপিড ছেলে আমার মেয়েকে জড়িয়ে ধরার সাহস কোথা থেকে পেলে? নদী, তুমি এখানে কিভাবে? আর 4টা বছর তুমি কিভাবে লুকিয়ে থাকতে পারলে? তুমি পালানোর আগে আমাকে একবার বলতে পারতে। তুমি কেন আমাকে কিছু না বলে পালিয়ে গেলে? আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কোথায় ছিলে? আমার প্রশ্নের উত্তর আগে দাও। তুমি বাসা থেকে কোথায় চলে গিয়েছিলে? তোমার খোঁজ খবর কেউ জানে না? ওই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু তুমি এখানে কিভাবে? নদী, তুই ওকে চিনোস? হ্যাঁ। কি বলছিস? এই ছেলে কে? আমার হাজবেন্ড। হোয়াট? তাহলে ডিভোর্স লেটারটা কাকে দিলি? আমার প্রথম হাজবেন্ডকে। এসবের মানে কি? আমার প্রশ্নের উত্তর দাও। তমা, তুমি ওকে কিভাবে চেনো? আর নদী, তুমি বা এখানে কেন? বসো, সব বলছি। নদী আয়নকে বসিয়ে দিল। নদী আয়নকে বলল, ওনারা আমার মা বাবা। কেমনে? তোমার মা তো মারা গেছে। ওনারা আমার পালিত মা বাবা ছিল। ওনারা আমার আসল মা বাবা, আর উনি আমার বড় বোন। আমার আব্বু বড় বিজনেসম্যান, নামকরা মাফিয়া। আমার জন্মের পর আমার উপরে অনেক বড় হামলা হওয়াতে আমাকে বাঁচানোর জন্য কাজের মহিলা আমাকে নিয়ে যায়। সেই আমার মা হিসেবে ছিল। উনি এই ফ্যামিলি আমাদের বিশ্বস্ত কাজের লোক ছিল। তুমি এতদিন পর কিভাবে জানলে এটা তোমার ফ্যামিলি? আমি যেদিন তোমাদের বাসা থেকে পালিয়ে যাই সেদিন আমি বাড়িতে গেছিলাম। গেলে সেখানে আমি জানতে পারি আমার বাবা মা ওইখানে গিয়ে বলেছিল তাদের মেয়েকে ফিরিয়ে দিতে।
আমার পালিত বাবা তার ওয়াইফ টাকার বিনিময়ে আমার খোঁজ দিবে, টাকা দিতে যাবে। তখন আমি ঢুকে পড়লে তখন আমার মা বাবাকে আমি খুঁজে পাই। তারপর থেকে এইখানে এতদিন আমার সামনে সব কিছু লুকিয়ে রেখেছিল। 2 বছর আগে জানতে পারছি, আর আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, বাট তোমাকে পাই নাই। তুমি বাড়ি ছেড়ে কোথায় চলে গেছো কেউ জানে না। ও, তুমি এতদিন কোথায় ছিলে? ভ্রমণ করতে ব্যস্ত। এখন এখানে জব নিয়েছি, এখানে থাকতাম 1 বছর, তারপর আবার অন্য জায়গায় চলে যেতাম। পড়াশোনা বাদ দিয়ে এইসব করছো? যার বউ নাই, যার কোনো আপন মানুষ বলতে নাই, যে একা, তার আবার পড়াশোনা দিয়ে কি হবে? বাসায় থাকলে আমি তোমাকে নিয়ে ওইখান থেকে চলে আসতে পারতাম। তুমি সব চেঞ্জ করে ফেলেছো। যাই হোক, বড়লোক ফ্যামিলির মেয়ে, ভালো আছো, থাকো বাই। আয়ান চলে যেতে নিবে, নদী হাত ধরে টান দিয়ে সামনে নিয়ে এসে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না। ওর আব্বু আম্মুকে দেখে নদী আয়নের বাহু ধরে বলল, কোথায় যাবে? এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি নতুন করে সবকিছু করতে চাই। গরিব ঘরের ছেলে, আমি বড়লোকের ঘরে মেয়ের জামাই হওয়ার মতো যোগ্যতা আমার নাই। নদীর আগে কিছু বলবে, তমা মাথায় থাপ্পড় মেরে বলল, ওভার অ্যাক্টিং কম কর। আমার বোন তোকে অনেক ভালোবাসে। এখন বুঝতে পারছি আমার বোন কার কথা ভেবে চোখের পানি ফেলতো। বড়লোক মানুষ থাপ্পড় মারতে পারেন, আমি গরিব মানুষ, তার প্রতিবাদ কি আর করতে পারবো? আয়নের কথা শুনে দুজন রাগী লুক নিয়ে তাকালে। আয়ন হাসি দিয়ে বলল, এই মজা করছি। বউকে এতদিন পর পাইছি, তাকে ছেড়ে নাকি আমি যাব? এটা কখনোই সম্ভব না। ঢং। ক্ষুধা লাগছে, চলো খেতে দেই তোমাকে। আয়ন তমা চলে গেল টেবিলের সামনে। আয়ন তমা আর নদীর দিকে এক পলক দেখে ভাবতে লাগলো, তোমার বাচ্চা কম জ্বালাস নাই? এখন তোকে জেলাসি করাবো। আমার বাচ্চার মা হওয়ার কথা ছিল, এখন তোকে খালা বানাবো। নদী দুজনকে খাবার দিলে হুট করে পিছন থেকে একজন বলল, হাই শালিকা, কেমন আছো? ভালো দুলা ভাই, আপনি কেমন আছেন? আর কি ভালো থাকবো, তোমার বোনের তো আর আমার কথা মনেই পড়ে না, একবার কলও দেয় না। রাগ মানুষের এত থাকে কেমনে? নদী হাসতে লাগলো। তোমার রাগী লুক নিয়ে তাকাতেই তামিম বলে উঠল, আবার রাগ দেখাচ্ছে, এই কেডা? আপনি ক্যাডা? পরিচয় করিয়ে দিই, আয়ান তমা আপুর হাজব্যান্ড তামিম ভাইয়া। আর ভাইয়া, এটা আমার হাজব্যান্ড আয়ান। হাই, বাট ওয়েট, তোমার হাজব্যান্ড মানে? তুমি না তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আসলে? প্রেম করছিলাম, তাই বয়ফ্রেন্ডকে হাজব্যান্ড বললাম। তুমি প্রেমও করতে পারো? কি যে বলেন না দুলা ভাই, প্রেম আবার করতে পারবো না? প্রেম না করতে পারলে কি এইটাকে এখানে নিয়ে আসতে পারতাম? তাও ঠিক। তো কোন ক্লাসে পড়ো? তোমাকে তো ছোট্ট মনে হচ্ছে। আয়ন তোমার থেকে চোখ সরিয়ে তামিমের দিকে তাকিয়ে বলল, পড়াশোনা করি না। ও আচ্ছা, তোমার কি আমার উপরে রাগ আছে নাকি, যেভাবে তাকিয়ে আসো? আরে না দুলাভাই, রাগ কেন করবো আপনার উপরে? আপনাকে আজ প্রথম দেখলাম। ভাইয়া, ওর কথার ধরন ওইরকম রকচটা। আমার এত সুইট শালিকার কপালে এমন বার কেমনে আসলো? দুঃখ, আমার কপালে জুটছে রক্সটা বউ, আর তোমার কপালে রক্সটা বয়ফ্রেন্ড। দুজন হাসতে লাগলো। আয়ন তোমার দিকে তাকালো। তমা আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে তমা চলে গেল। তামিম বলে উঠল, দেখলে, একটু কথাও বললো না। রাখেন, আগে খাবার খেয়ে নেন। এই তুমি খাওয়া বাদ দিয়ে কি ভাবো? কিছু না দুলাভাই, এত ভাবেন না। খাবার খেয়ে নেন, খেয়ে আপনার বউয়ের জন্য একটা চকলেট নিয়ে গিয়ে বাচ্চাদের মতো করে চকলেট দিয়ে বলেন, গা যান, এবারের মতো মাফ করে দাও, আর এমন করব না। ভাই, তোমার বউয়ের মতো আমারটাই না। মেয়ে মানুষ উপরে যত কঠোর দেখাক, ভিতরে একদম নরম। আমার বিশ্বাস না হইলে একবার চেষ্টা করেন গা। করবো নাকি? জানি না, চেষ্টা করে দেখতে পারেন। আগে খেয়ে নেন। আয়ন তামিম খেতে খেতে কথা বলতে লাগলো। খাওয়া শেষ করে বলল, আমি বাসায় যাচ্ছি। সব কিছু নিয়ে আসো। ভাইয়াকে তালাক দিয়ে থাকলে আবার নতুন করে বিয়ে করতে হবে। আব্বু আম্মুর সাথে কথা বলতে হবে, চলো। নদী আয়ন তামিম নদীর আব্বু আম্মুর সাথে বসে কথা বলতে লাগলো।
নদীর আব্বু আম্মু বিয়ের অনুমতি দিল। আইন খুশি হয়ে চলে গেল। তামিম চকলেট কিনে নিয়ে এসে তোমার রুমে গিয়ে তোমার পাশে বসে ন্যাকামি করে বলতে লাগলো, জান, সরি, আমার সব দোষ। আমি আর এমন করব না। এইবারের মতো ক্ষমা করে দেও। তামিম বাচ্চাদের মতো কোলে তমা চমকে উঠল। তমা তামিমকে বলল, ওঠো, আমি রাগ করে নাই। ধন্যবাদ চকলেট দেওয়ার জন্য। তমা চকলেট হাতে নিল। তামিম জড়িয়ে ধরল। তমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তমা মনে মনে ভাবতে লাগলো, এটা তুমি শিখিয়েছো আয়ান। তুমি ছাড়া কেউ আমার সামনে এইভাবে কথা বলার সাহস পাবে না। অতীত মনে করিয়ে দিয়ে কি বোঝাতে চাইছো জানি না, বাট আমার বোনের সাথে সুখে থাকো, দোয়া করবো সব সময়। যাক, আয়ানের আইডিয়া কাজে দিয়েছে। আয়ানকে ধন্যবাদ দেওয়ার দরকার। বউ, একটাই কিস দাও না। তামিম কিস করতে গেলে তমা সরিয়ে দিতে গিয়েও দিল না। তামিম খুশি হয়ে তমার ঠোঁট চড়া নিচে দখলে নিয়ে নিল। 10 দিন পর আয়ন নদীর বিয়ে পড়ানো শেষ হলে আয়ন তমার দিকে তাকিয়ে চোখ মারল। তমা রাগী লুক নিয়ে তাকালো। আয়ন বাসর ঘরে চলে গেল। আয়ন রুমে প্রবেশ করতে নদী সালাম দিল। আয়ন সালামের উত্তর নিয়ে নদীর পাশে বসলো। ঘুমটা খুলে কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। নদীর ধন্যবাদ দিয়ে আয়নের কলার ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে উপরে উঠে কিস করতে লাগলো। আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ন বলতে লাগলো, আরে জান, কি করছো? আস্তে এত উত্তেজিত হয়ে আছো কেন? উত্তেজিত হব না মানে? শালা বিয়ে করছি তোকে কবে, আর তুই মিয়া আমাকে একবার স্পর্শও করস নাই। কচু জামাই তুই কেমনে থাকস? হ্যাঁ, নদী কথা শুনে আয়ন নদীকে নিচে ফেলে দিয়ে বলল, সুন্দরী বউ যদি পাশে শুয়ে থাকে, আদর করার বা করতে মন চায় না? আমারও তো ইচ্ছে করতো নিজেকে কন্ট্রোল করার জন্য অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যেতাম। যখন দেখি বেশি কন্ট্রোললেস হয়ে যেতে নিলাম, তখন থেকে রাতে কাজ করা বাদ দিয়ে তোমার আসার আগেই ঘুমিয়ে যেতাম। হ্যাঁ, আমি তো ভাবতাম ভালো হয়ে গেছেন তাই তাড়াতাড়ি ঘুমাতেন। ও মা, এখন দেখি এই কাহিনী, কি বদমাইশ! তাও আমাকে বুঝতে দেয় নাই। জোরপূর্বক আমি কিছু করতে চাই নাই। আমি সব সময় চেয়েছি তুমি আমাকে নিজের থেকে কাছে টেনে নাও। এখন দেখো, তুমি নিজে থেকে আমাকে কাছে টেনে নিচ্ছ। সরি। কেন? এত কষ্ট দেওয়ার জন্য। আর তোমাকে কষ্ট দিব না। তাহলে আমি একটু ব্যথা দেই। আয়ন কথাটা বলে নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ন নদীকে কিস করে পাগল করে দিতে লাগলো। নদী আয়নের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নদী আয়নের সাথে পাল্টা জবাব দিতে লাগলো। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। আয়ন নদীকে আদর করতে করতে নদীকে সুখের সাগরে ভাসিয়ে দিল। দুজন অনেকক্ষণ আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আয়ন নদীর বুকের উপরে শুয়ে পড়ল। নদী আয়নকে নিচে ফেলে বুকের উপর মাথা দিয়ে শুয়ে থেকে আবারও আয়নের দিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বেশি ব্যথা পাইছো? ওই আর কি, বাট তুমি মিয়া কন্ট্রোল হারিয়ে ফেললে ভয়ঙ্কর। আর একটু হব। আর নদী ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে নদীর সাথে সাথে আঙ্গুল দিয়ে ঠোঁটের উপর রেখে বলল, আগে বলে নেই, কিস করতে দিব, আর কিছু করতে দিব না। আর একবার করবো, এর বেশি না। প্লিজ প্লিজ। নদীকে রাজি করতে লাগলো আর আয়ন উত্তেজিত করতে লাগলো। নিচে থেকেই আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। দুজন আবার একে অপরকে আদর করতে লাগলো। এভাবেই 5 বার আদর করার পর আয়ন আবারও বলতে গেলে নদী ধাক্কা দিয়ে পড়ল, দূরে থাকো বদমাইশি। আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? আমার কোমর ব্যথা করছে। বদমাইশির এর কিছু হয় না নাকি? ইয়ে মানে আর একবার করে ঘুমাবো? না মানে না, আর একবারও না। দূরে গিয়ে থাকো, আমি ঘুমাবো, ব্যথা লাগছে অনেক। আচ্ছা, আদর করে দেই, আসো। এইবার কিন্তু আমি কান্না করব বলে দিলাম। আচ্ছা আচ্ছা থাক, আসো বুকে, আর কিছু করব না। প্রমিস করো। আচ্ছা, প্রমিস করলাম। এখন ঘুমাবো, আর কিছু করব না। বাট পরে কি? 7 সপ্তাহ আসতে দিব না। ফাজিল একটা, মন চাচ্ছে ঠোঁট কামড় দিয়ে ছিঁড়ে ফেলি। নদী কথা শুনে আয়ন জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, আমার ঠোঁট কামড় দিয়ে ছিঁড়ে ফেললে সবাই বলবে ঠোঁট কাটার বউ। থাক, করবো না। এইগুলো তো আমার সম্পদ, আমি কেন নষ্ট করব? এই 2টা ঠোঁট জোড়া আমার প্রিয়। আমি ছাড়া আগে কি কেউ স্পর্শ করেছে?
সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি করে বলো। মিথ্যা আই ডোন্ট লাইক। থাক, ঘুমাবো। বলো, কেউ আগে স্পর্শ করেছে? ঘুম পাচ্ছে, ঘুমাও। কথা এড়িয়ে যাবে না, আমার কথার উত্তর দাও। একবার একজনকে কিস করছিলাম। হোয়াট? আরে রেগে কেন যাচ্ছ? আরে সত্যি বলতে বলছো তাই বললাম। আমি তো চাইলে তোমাকে মিথ্যা বলতে পারতাম। তুমি কি আর বুঝতে আমি মিথ্যা বলছি নাকি সত্যি? কাকে কিস করেছিলে? আছে একজন, বাট তার রাগ বেশি হয়ে গেছিল। কে সেই? আর কোনো কিছু জিজ্ঞেস করো না, ঘুমাও। বলো কে ছিল। না বললে আমি তোমাকে আমার কাছে আসতে দিব না। বলবো না। এই বিষয় নিয়ে ঝামেলা করো না। আমি তোমাকে বলতে চাচ্ছি না। দেখো, আমাকে জোর করো না। আমাকে কেউ জোর করলে আমার রাগ হয়। আমি তোমার স্ত্রী, আমার কি কোনো অধিকার নাই যে কাকে কিস করেছো তার বিষয়ে জানার? আমি কি তোমার উপর রাগ দেখাচ্ছি? নদী রেগে গেল। আয়ন নদীকে বলল। নদীর কথা শুনে আয়ন ভ্যাপাচাকা খেয়ে পড়ল। হ্যাঁ, তুমি এইসব রাগ দেখাচ্ছ না? রাগে চোখ গাল লাল হয়ে যাচ্ছে, তাও বলছো রাগ করছো না? আয়নের কথা শুনে নদী স্বাভাবিক হয়ে পড়ল। এই দেখো, আমি শান্তভাবে বলছি, কাকে কিস করেছো? আর কোনো কিছু বলবো না, মুখে তালা দিয়ে দিলাম। কারণ এখন একটা কথা বলবো, তারপর আরেকটা প্রশ্ন করবে। এইভাবে করতে করতে সারা রাত পার হয়ে যাবে। তার থেকে ঘুমাও না যান, সকালে ফরজের নামাজটা পড়তে হবে। তুমি সেদিন নেশা করেছিলে কেন? অফিসের পার্টি ছিল, সবাই মজা করছিলাম, সাথে কয়েকজন জোর করলো, খেতে ভালো লাগলো। নেক্সট টাইম যদি দেখি তাহলে সেদিন আমার একদিন আর তোমার একদিন। ওকে, বাট এখন তো ঘুমাবে, না হয় আদর করি। না, ঘুমাও। আয়ন নদীকে বুকে নিয়ে শুয়ে পড়ল। নদীর মাথা থেকে কথাগুলো গেল না। কিছুক্ষণ পর আবার বলল। বলো না, কে ছিল সে? আল্লাহ, কি যে বললাম, এখন সেকেন্ডে সেকেন্ডে জিজ্ঞেস করে। দেখ, মজা করছি, এইবার থামো তো। তাই বলে আমি তো ভাবছি সত্যি সত্যিই কাউকে কিস করেছো। নদী কথাগুলো বলে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে গেল। আয়ন ভাবতে লাগলো। কিভাবে বলবো যে আপনার বড় বোনকে কিস করছিলাম জোর করে? ধুর, কচু, যত বিপদ একসাথে আছে, খেয়ে কাজ নাই। কে জানতো আমার বউ ওর ছোট বোন হবে। একদিকে বাঁচাইছে, ওইটার মতো রাগ তেজ এইটার ভিতরে নাই। উফ, জন্মের বাঁচার বাঁচি। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ন নদীকে ডাক দিতে লাগলো। যান, উঠো, গোসল করে চলো, নামাজ পড়ে নিবে। উফ, জ্বালিও না তো, ঘুমাতে দাও। বাবু উঠো না, ঘুম পরে পড়া যাবে, এখন উঠো। না, ঘুমাতে দাও তো শান্তিতে। নদী না ওঠায় আয়নের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আয়ন আস্তে আস্তে নদীকে কাতুকিতু দিতে লাগলো। নদী লাফ দিয়ে উঠে আয়নের দিকে রাগি লুক নিয়ে তাকালে। আয়ন ঠোঁটে কিস করলে। নদী আবার আয়নের বুকে সাথে সাথে মাথা ঠেকিয়ে ঘুমাতে লাগলো। আয়ন উপায় না পেয়ে নদীকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। নদী চিৎকার দিয়ে উঠল। আয়ন সাথে সাথেই বলল। আরে কি করছো? আরে শান্ত হও, আমি এটা। আরে পাগল হইলে নাকি? চোখ খুলো। আয়নের কথা শুনে নদী চোখ খুলে দেখে আসলে পানি। আয়নের দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে বলল। এটা কি করলে? কতটা ভয় পেয়ে গেছি, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। বাবু, আপনি গোসল করে নামাজ পড়ে নেন, তারপর ঘুমিয়ে জেগে যেভাবে পারেন স্বপ্ন দেখেন। এখন গোসলটা করে নেন। নদী কথা শুনে আর কিছু না বলে দুজন গোসল করতে লাগলো। হুট করে নদীর মাথায় দুষ্টুমি আসলে নদী আয়নকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে হটভাবে তাকিয়ে ঠোঁট জোড়া কামড়াতে কামড়াতে বলল। হাই হ্যান্ডসাম, আপনার ঠোঁট দুটো কি খেতে পারি? কথা বলার ভঙ্গি দেখে আয়ন ফিক করে হেসে দিয়ে নদীকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল। এই ঠোঁট জোড়া তো আপনার অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আয়ন কথাগুলো বলে সোজা ঠোঁটে আলতো করে কিস করলে। নদী কামড় দিয়ে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ন পাল্টা জবাব দিতে লাগলো। নদী দুষ্টামি করে ল্যাপ বাইট দিলে আয়ন সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী হাসতে লাগলো। আয়ন ভুরু কুচকে তাকিয়ে পড়ল। ফাজিল, দাগ হইলে খবর আছে। সবার সামনে কিভাবে যাব? আয়ন আয়না দেখতে লাগলো। নদী হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। আয়ন নদীর হাসি দেখে নিজেও হেসে দিল। আয়ন বলে উঠল। হাসি থামিয়ে গোসল করে নাও।
আয়ন নদী দুজনেই গোসল করে দুজন বের হইল। আয়ন পোশাক চেঞ্জ করে ওয়াশরুম থেকে অজু করে নিল। রুমে এসে টুপি পরে কপালে চুমু দিয়ে বলল, যান যাই। ওকে যাও, বাট চোখ দুইটা নিচের দিকে করে যাবেন আর নামাজ পড়ে নিচের দিকে তাকিয়ে আসবেন। আচ্ছা ম্যাম যাই। আয়ন ফ্লাইং কিস দিয়ে ঘুরতেই তমাকে দেখল। রুম থেকে বের হতে তমার চোখে চোখ পড়তে আয়ন কিছু না বলে নিচে চলে গেল। আয়ন নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়া শেষ করে বাসায় আসলো। বাসার ভিতরে প্রবেশ করতেই নদীর কণ্ঠ শুনল। নদী বলে উঠল, তোমরা এই কাজ থেকে কেন ফিরে আসছো না? প্রতিদিন এত আতঙ্ক নিয়ে কি বাঁচা যায়? এত মারামারি আমার এসব ভালো লাগে না। আমরা চাইলে এর ভেতর থেকে বের হতে পারবো না। আমরা বের হলেও আমাদের মৃত্যু, না হলেও মৃত্যু হবে। এইসব নিয়ে আমরা ভাবি না। নদী, চিন্তা করো না, আমি তো তোমার বোনের সাথে সবসময় থাকার চেষ্টা করছি। ভাইয়া, আমার এসব রক্ত মারামারি দেখতে ভালো লাগে না। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমার সত্যি অনেক ভয় লাগে। আমি সবাইকে পেয়ে আবার হারিয়ে ফেলতে হবে ভাবলে আমার কষ্টে বুকটা ফেটে যায়। আমি এদের বোঝাতে পারছি না। আরে বোন, তুই এত টেনশন করিস না তো। আচ্ছা, তোমরা এসবের মধ্যে কেন আসছো? তোমরা কোম্পানি চালাচ্ছ, চালাও। মাফিয়া হতে কেন হবে? আমাদের বংশে সবাই মাফিয়ার ছিল। দাদার দাদা সেখান থেকে শুরু হয়েছে। আমার জ্ঞান হতেই আমাদের ট্রেনিং দিত কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। তুই দূরে ছিলি তাই তোর কাছে এমন লাগছে। আমাদের কাছে এসব কোনো ব্যাপার না। আর সবথেকে বড় কথা, আমাদের যেমন ভাবছিস তেমন না। তোকে আজ সত্যি কথা বলি, আমরা 4 জন এজেন্ট। আম্মু আমাদের হেড, আব্বু আমাদের ডান হাত। ভাইয়া, আপনার বউয়ের কথা শুনলে আমার মাথায় রক্ত উঠে যাবে। আমি ওর কথা শুনতে চাই না। নদী কথাগুলো বলে চলে গেল। আয়নের সামনে পড়তেই নদী বলল, আমি হসপিটালে যাচ্ছি। এখন ডিউটি তোমার? হ্যাঁ। আমিও অফিসে যাচ্ছি, আমার একটু কাজ আছে। নদী তামিম বের হয়ে গেল। তমা উপরে যেতে নিবে, সাথে সাথেই আয়ান বলল, মিসেস তমা, মৃত খেলা কতদিন খেলবেন? বিয়ে করছেন, সংসারের কথা ভাবেন, এইসব বাদ দেন। আগেও তো শুনেন নাই, এখন তো নিজের স্বামীর কথা ভেবে বাদ দেন। তমা পিছনের দিকে ঘুরে বলল, আমার স্বামী আমার কাজিন। আশা করি আর কিছু বলার প্রয়োজন নেই। পুরো বংশ তো একই, কিছু বলার নাই। হ্যাঁ। আয়ন কিছু না বলে চলে গেল। সন্ধ্যার দিকে আয়ন অফিস থেকে আসার সময় গোলাপ ফুল চকলেট নিয়ে বাসায় গেল। আয়ন বাসার ভিতরে প্রবেশ করতেই নদী কান্না করছে। আয়ন দৌড়ে গিয়ে বলল, নদী, কি হয়েছে? এভাবে কান্না কেন করছো? আম্মু, আব্বু, আপু, ভাইয়া মিশনে গেছে। কোথায়? এই দেখো, লাইফ চলছে। কি পরিমাণের বন্দুক চলছে। এইটা কোন জায়গা? আয়ন কথাই কিছু বলতে যাবে, সাথে সাথে দরজা দিয়ে ওর আব্বু আম্মু তমা তামিম প্রবেশ করলো। নদী দৌড়ে গিয়ে ওর আব্বু আম্মু তমাকে জড়িয়ে ধরলো। তোমরা ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে মা। বোকামে এভাবে কান্না কেউ করে? এত ভয় পেলে চলবে নাকি? কান্না থামা বোন। শোন, গুড নিউজ আছে। কি? আমরা 4 জন হানিমুনে যাব। তোর ভাইয়া টিকিট কেটেছে। সত্যি? তাহলে তুমি আমাদের সময় দিবা? হ্যাঁ, এইটাই শেষ মিশন ছিল। এখন আরও আসলে করতে হবে। বাট যতদিন কল না আসে ততদিন তোদের সাথেই থাকবো। আব্বু, আম্মু, তোমরাও আমাদের সাথে যাবে? আমি তোমাকে বাসায় রেখে যাব না। ধ্যাত, সন্তানদের সাথে কি বাবা মা যায় নাকি? বোকা মেয়ে, তোরা যা, ঘুরে আয়। আমি কিছু জানি না, না হইলে কোথাও যাব না। নদীর পাগলামি বাড়তে লাগলো। সবাই যাওয়ার জন্য রাজি হয়ে গেল। 3 দিন ওরা সবাই মিলে কক্সবাজার চলে গেল। হোটেলে গিয়ে যার যার রুমে চলে গেল। আয়ন খাটের উপর শুয়ে পড়ল। নদী আয়নের উপর শুয়ে বলল, मैं तो थक गया। আয়ন ফিক করে হেসে দিল নদীর কথা শুনে। নদী আয়নের হাসি দেখে ঠোঁটে আলতো করে কিস করে বলল, তোমার এরকম হাসি আমার অনেক ভালো লাগে। ফিক করে হাসি দিলে আমার মনটা চায় সারাদিন তোমার এই হাসিটা দেখি। নদীর কথা শুনে আয়ন ওর মুখের উপরে চুল সরিয়ে দিতে দিতে বলল, আমি একটা প্ল্যান করেছি। কি সব? আব্বু ডাক শোনার ব্যবস্থা করব। আয়ন কথাটা বলে যে নিচে ফেলে নদীর উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, সাথে সাথে নদী লজ্জা পেয়ে লাফ দিয়ে উঠে বলল, একদম না,
কিছুক্ষণ পর বাইরে যাব। এখন ক্লান্ত লাগছে, কোনো কিছুই হবে না। কত পালাবে, রাতে তো ধরা দিতেই হবে। তখনকার ব্যাপার তখন দেখা যাবে, এখন দূরে থাকো। গোসল করে বাইরে যাব, অনেক ক্ষুধা লাগছে। আমারও লেগেছে। আমি গোসল করে নেই, তারপর তুমি আসো। আমি একা কেন করব, তোমার সাথে করব। আয়ন কথাগুলো বলে নদীকে কোলে তুলে নিল। নদী আয়নের বুকে আস্ত করে কিল ঘুষি দিতে লাগলো। আয়ন সোজা ওয়াশরুমে গিয়ে দুজন মিলে গোসল করে নিল। গোসল করে পোশাক চেঞ্জ করে দুজন বাহিরে বের হইল। তামিম বলে উঠল, শালিকা, দুজন একা ঘোরো আমাদের রেখে। দুজন পিছনে তাকাতে দেখে তমা, তামিম আর নদীর আব্বু আম্মু। নদী আয়ন ওদের কাছে গিয়ে বলল, একা ঘুরি না, ভাবলাম আপনারা নিচে আসতে থাকেন, আমরা একটু হাঁটাহাঁটি করি। বুঝি বুঝি। দূর ভাইয়া, খালি ভুল বোঝেন। আচ্ছা, দুজনের কথা রাখো। সামনে ভালো একটা রেস্তোরাঁ আছে, সেখানে খেয়ে ব্রিজের কাছে চলে যাব। ওকে চলো। ছয়জন টুকটাক কথা বলতে বলতে যেতে লাগলো। ছয়জন রেস্তোরাঁর ভিতর গিয়ে কথা বলতে লাগলো আর খেতে লাগলো। আয়নের ফোন বেজে উঠল। আয়ন কল রিসিভ করতে পিছন থেকে একজন বলল, হাই। ময়নাকে দেখে তমা আয়ন চমকে গেল। আয়ন কল কেটে দিয়ে বলল, এখানে তুমি? তোমার পিছন পিছন আসতাম। বসো। আর আমার নাম্বার দিয়েছিলাম কবে, আর কল দিলে কবে? ওই, তোমার ব্যাপারে জানো তো? হ্যাঁ। তুমি সব জেনে আমাকে একবারও জানাও নাই? ম্যাম, আপনি তো ওই ব্যাপারে কিছু জানতে চান নাই, তাহলে কি জানাবো? তোমরা কি একে অপরকে আগে থেকে চিনতে? আসলে এই মেয়েটাকে তোমরা দুইজন চেনো? ওয়েট, এই মেয়ে তো আপু তোমার সাথে থাকতো, তাহলে আয়ান তুমি কিভাবে মেয়েটাকে চিনো? স্যার, ম্যাম আপনারাও আসছেন দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছো? একটা কাজ এসেছে, আয়নাকে দেখে ওইদিকে আসলাম। এসে দেখি আপনারা সবাই আছেন। আপনি আয়ানকে কিভাবে চেনেন? আমাদের কলেজের সামনে দিয়ে যেত, ওইখান থেকে পরিচয় হয়েছিল। হ্যাঁ, ওকে থাকেন আপনারা, আমি আসছি। ওকে যাও। ময়না চলে গেল। সবাই খাবার খেতে লাগলো। তোমার চোখে স্পষ্ট রাগ দেখতে পেল তামিম। তামিম চুপচাপ খেতে লাগলো আর ভাবতে লাগলো, ওই কি আমার থেকে কিছু লোকাচ্ছে? সেদিন ওর কথা মতো যা করলাম, তোমার সত্যি সেদিন ক্ষমা করে দিল। ওর কঠোর চেহারা, ভিতরে নরম ভাব, আমি তো কখনো বুঝতে পারি নাই ওই কিভাবে বুঝলো। আর ওরা একে অপরকে চেনে, কখনো তো আমাদের বুঝতেও দেয় নাই। তামিম কথাগুলো ভাবতে লাগলো আর তোমার দিকে আর আয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্তোরাঁর বিল দিয়ে বের হয়ে গেল। ব্রিজের উপর গিয়ে সবাই হাঁটতে লাগলো। হঠাৎ করে সব মানুষজন ছোটাছুটি করতে লাগলো। আয়ন নদীকে নিজের কাছে টেনে নিল। নদীর আম্মু বলল, আয়ান, নদীকে নিয়ে এখান থেকে চলে যাও। সাথে সাথে দিকে গুলি ছুলে নদীর আম্মু বসে পড়ল। ময়না পিছন থেকে দৌড়ে এসে চারজনের হাতে গুলি দিয়ে নিজে গুলি করতে লাগলো। তমা বলতে লাগলো, আয়ান, এখান থেকে চলে যাও, নদীকে নিয়ে পালাও। ময়না, তুমি ওদের এখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি কোথাও যাব না। নদী, আমার সাথে চলো। আয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। তো ময়না আয়ন নদীকে পিছনে রেখে গুলি চালাতে চালাতে যেতে লাগলো। নদী ভয়ে যেতে লাগলো। আয়ন নদীর কান ধরে নিয়ে যেতে লাগলো। দুজন ওখান থেকে কিছুটা দূরে যেতে নদীকে গাড়িতে তুলে দিয়ে হুট করে তমার হাতে গুলি লাগলো। পিস্তল ছিটকে পড়ে গেল। ময়না পিছনে তাকিয়ে ম্যাম বলে চিৎকার দিল। আয়ন পিছনে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, তমা। আয়ন 1 মিনিট অপেক্ষা না করে দৌড়ে গিয়ে টিকবাজি দিয়ে পিস্তল হাতে নিয়ে একের পর এক গুলি করতে লাগলো। তমা হাত চেপে ধরে বলল, আয়ান, এখান থেকে চলে যাও। আয়ান প্লিজ, চলে যাও এখান থেকে। ময়না আপু, আপনি তমাকে দেখেন, আমি এদিকে দেখছি। ময়না তমাকে নিয়ে গাড়ির দিকে যেতে লাগলো। পুলিশ এসে ঘেরাও দিলে সবাই স্যালেন্ডার করতে লাগলো। নদীর আব্বু আম্মু তামিম দৌড়ে যেতে লাগলো। হুট করে একজন আয়নের দিকে গুলি ছুলে তমা জোরে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে আয়নকে জড়িয়ে ধরে তমাকে গুলি লাগলো। আয়ন সাথে সাথে ঘুরে জড়িয়ে ধরে সাথে সাথে ওই লোকটার মাথায় গুলি করে দিয়ে চিৎকার দিয়ে বলল, তমা, এটা কি করলে তুমি? তমা, আমাকে কেন বাঁচাতে আসলে?
তমা তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতে দিব না। আয়ন হাউমা করে কান্না করতে লাগলো। সবাই দৌড়ে আসলো। সবাই তমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তমা তামিমের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার ভালো স্ত্রী হতে পারি নাই। তমা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কখনো হসপিটালে নিয়ে যাব। এই তমা, তুমি চোখ বন্ধ করবে না। তমা, আমি তোমার কিছু হতে দিব না। এই আল্লাহ, তুমি তোমার কিছু করো না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। এই তমা, তুমি কেন আমাকে বাঁচাতে আসলে? তমা আয়নের গালে হাত দিয়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও। আমার সব থেকে ভালো লেগেছে আমি তোমাকে বাঁচাতে পেরেছি। তুমি যতই আমার উপরে রাগ করে থাকো, আমার বিপদে ঠিক তুমি এসেছিলে। আয়ান, তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছিলাম। অন্য কেউ ছিল কপালে, তাই হয়তো পাই নাই তোমায়। এতে আমার আফসোস নাই। বন্ধু হয়ে থেকো আমার পাশে। জানো, বুঝি নাই আবারও তোমায় পাবো এভাবে। আজ আমি খুশি তুমি আমাকে বাঁচিয়েছিলে। আজও আমার জন্য হাতে পিস্তল তুলে নিয়েছো। আজ আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। আয়ান, আমার বোনকে সুখে রেখো। এই এই, আমি এই জীবন তো চাই না। তুমি চুপ করো। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। আমি তোমার মৃত্যু তো চাই নাই, আমি তোমাকে হাসি খুশি দেখতে চেয়েছি। আয়ন তমাকে কোলে তুলতে গেলে তামিম তমাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমি তোমাকে নিয়ে যাব, তোমার কিচ্ছু হবে না। আমার হাতে সময় নেই, আমাকে কিছু কথা বলার সময় দাও। কিছু হবে না তোমার, এইসব বলো না তুমি। আয়ন কান্নায় ভেঙে পড়ল। তমা নদীর হাত ধরে পড়ল, বোন, আয়ান অনেক ভালো ছেলে, ওকে কখনো ভুল বুঝিস না। আয়ান, আপুকে নিয়ে চলো। নদীর আম্মু কান্না করতে করতে বলল, ওকে নিয়ে চলো। তোমার মা আমার, চুপ কর, তোর কিচ্ছু হবে না। তমা ওর আম্মুর হাত বুকে জড়িয়ে নিয়ে কিছু বলতে গিয়ে তমার হাত পড়ে গেল। তামিম জড়িয়ে চিৎকার দিয়ে উঠল। তামিম হাঁটু গেড়ে বসে পড়ল। আয়ন তমার মাথা গলে নিয়ে বলল, তোমার চোখ খুলো। তমা, এভাবে তুমি চলে যেতে পারো না। তোমার চোখ খুলো। তমা, এই তমা, আমার সাথে কথা বলো। তুমি কথা না বললে আমার কষ্ট হয়। তুমি সব জেনে কেন চুপ করে আছো? আয়ন পাগলের মতো কান্না করতে লাগলো আর তমার মুখে থাপড়াতে লাগলো। ময়না আয়নের কাঁধে হাত রেখে বলল, আয়না ম্যাম আর নাই, বাস্তবতা মেনে নাও তুমি। ময়না, বাজে কথা বলো না। এই ময়না, ওকে বলো আমার সাথে কথা না বললে আমি কিন্তু ওর ছবিগুলো ভাইরাল করে দিব। তাড়াতাড়ি বলো আমার সাথে কথা বলতে। এই তমা, উঠো না। আয়নের কান্না দেখে সবাই হতভম্ব হয়ে আছে। ময়না কান্না করতে করতে বলল, আয়না ম্যাম আর কোনোদিনও তোমার উপর রেগে যাবে না। ম্যাম আর কোনোদিনও তোমাকে বকাঝকা করবে না। হ্যাঁ, তুমি যদি ভেঙে পড়ো ম্যাম অনেক কষ্ট পাবে। তুমি তো জানো ম্যাম তোমার চোখের পানি সহ্য করতে পারতো না। তুমি শক্ত হও। আয়না ম্যাম আমাকে বলে গেছে ওনার যদি কিছু হয় আপনি যেন কান্না না করেন। আপনি কান্না করলে ম্যাম আরও কষ্ট পাবে। ময়নার কথা শুনে আয়ন চিৎকার দিয়ে বলল, আমি কিভাবে শান্ত হব? আমি তো এমন কিছু চাই নাই। আমি তো তাকে ভালো দেখতে চেয়েছি। তার মৃত্যু আমি চাই নাই। আমি কতবার বলেছি আমি কিভাবে নিজেকে সামলাবো। আয়ন পাগলের মতো কান্না করতে লাগলো। আয়নের কান্না আর কথাগুলো শুনে আশেপাশে সবাই কান্না করতে লাগলো। আয়ন এক প্রকার নিজের বুকে মারতে লাগলো। নদী এক পলকে তাকিয়ে আছে। পুলিশের লোকেরা লাশ বাহন গাড়িতে করে তুলে নিয়ে যেতে লাগলো। আয়ন দৌড়ে গাড়ি পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওকে রেখে যান। তমা। 3 দিন পর আয়নের আম্মু আব্বু আয়নের সামনে বসে আছে। আয়নের আম্মু বলল, আয়ান, আয়নের কোনো সার শব্দ নাই। আয়নের আম্মু আয়নের পাশে এসে কাঁধে হাত রাখতে আয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, তমা আমাদের ছেড়ে চলে গেল। আম্মু, আমি তোর মৃত্যু চাই নাই। আম্মু, ওই আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিল। আমি তোর কাছে আমার জীবন চাই নাই। ওই আমাকে অপরাধী করে চলে কেন গেল? আমার তো নদীর বড় বোন, তুই কেন এভাবে ভেঙে পড়ছস? তোমার সাথে তোর কি কোনো সম্পর্ক? দেখ, আমি জানি না কি সম্পর্ক, কিন্তু তোর পাগলামি থামা। সমাজের মানুষ নানান কথা বলছে, মৃত মানুষকে নিয়ে বাজে কথা বলা শুরু করেছে। তুই এখানে চুপ হয়ে যা। নদী তোর স্ত্রী, ওর উপর দিয়ে কি যাচ্ছে? একেই তো বোনকে হারালো, তার উপর আবার তুই এমন করছিস। তামিম তোমার হাজব্যান্ড,
ও তো নিজের স্ত্রীর প্রতি ঘৃণা চলে আসছে। আয়নোর আম্মুর কথা শুনে নদী তামিমের দিকে তাকালো। আয়ান কিছুক্ষণ চুপ থেকে আয়ান তামিমের কাছে গিয়ে ওর পাশে বসলে। তামিম উঠে যেতে নিলে আয়ান তামিমের হাত ধরে বলল, ভাইয়া আমার কথা একবার শুনেন। আমার ব্যবহার আসলে আপনাদের বিভ্রান্ত করছে। আমাকে ক্ষমা করে দেন, কিন্তু তোমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে বলছি, তোমার সাথে আমার পরিচয় হয় ক্লাস 10-এ থাকতে। তমা অ্যাক্সিডেন্ট করছিল, আমি গাড়ির কাঁচ ভেঙে আমি তাকে হসপিটালে নিয়ে গেছিলাম কিছু মানুষের সাহায্য নিয়ে। সবাই ভেবেছিল ও মারা গেছে, আমি বলেছিলাম না, বেঁচে আছে। পরে হসপিটালে নিয়ে গেলে আমি তাকে আমার রক্ত দিয়ে সাহায্য করি। তার পরিচিত আমি কাউকে চিনতাম না, আমি তার সেবা করছি। সেখান থেকে আমার সাথে তার ভালো সম্পর্ক হয়। আস্তে আস্তে আমি তার প্রেমে পড়ে যাই। আমি তাকে অনেক জ্বালাতাম। 2 বছরের মাথায় সে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে দেয়। আমি ওনার বাসায় প্রায় যেতাম। ময়না আপুকে জিজ্ঞেস করেন। হ্যাঁ আয়ান অনেক দুষ্ট প্রকৃতির ছিল। ওই আগে বাসে আসতো, ম্যাম ওকে প্রতিদিন শাস্তি হিসাবে যত কাজ আছে ওকে দিয়ে করাতো। ব্যায়াম থেকে শুরু করে সবার সাথে ওকে টেলিং কাজে লাগিয়ে দিত। ম্যাম ভাবছিল এসব করলে ভয়ে একাই পালাবে, কিন্তু ওই ম্যামের মন পাওয়ার জন্য সব কিছু হাসি মুখে করতো আর প্রতিদিন আপুকে বউ করতো। ম্যাম প্রথম রেগে গেলে আস্তে আস্তে ওকে ভালো লাগে, হায়নাকে এক পর্যায়ে ভালোবেসে ফেলে। কিন্তু ম্যাম ওকে অতটাও পাত্তা দিত না, সিরিয়াসভাবে কিছুই নিত না। হুট করে ওই বিয়ে করে ফেলে। তখন থেকে ম্যাম অনেক ভেঙে পড়েছিল। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আয়না কখনোই ম্যামের হাত পর্যন্ত ধরেছে, এর বাইরে কিছু না। একবার শুধু জড়িয়ে ধরেছিল, তা ম্যাম থাপড় মেরে দিয়েছিল। তখন আয়না ছোট, তখনও তো বুদ্ধি ছিল না। প্লিজ বিশ্বাস করেন, এছাড়া কোনো হারাম কিছু ছিল না। ভাইয়া আমি আয়ানকে যতটুকু জানি, আমিও বিশ্বাস করি আয়ানের আপুর সাথে কোনো নোংরা সম্পর্ক ছিল না। প্রথম ভালোবাসা যত রাগ দেখায়, প্রথম ভালোবাসাকে ভোলা কি এত সহজ? আমি আজ থেকে প্রমিস করছি, আমি তোমার বিষয়ে আর নাক গলাবো না। আমাকে তোমার ব্যাপারে জানিয়েছিল, বাট সেই ছেলে তুমি তা বুঝতে পারি নাই। সরি, আমি অকারণে তোমাকে ভুল বুঝেছি। আর এমন করো না, সবাই তোমাকে নিয়ে নোংরা কথা বললে আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, করব না। আর নদীর সামনে গিয়ে নদীর সামনে হাঁটু গেড়ে বসে বলল, নদী, আমি আসলে মেনে নিতে পারছিলাম না প্রথম ভালোবাসা আমাকে বাঁচাতে গিয়ে আমার সামনে মৃত্যুবরণ করলো। সেইটা আমি মেনে নিতে পারছিলাম না। আজ থেকে প্রমিস করছি, আমি আর তোমাকে নিয়ে ভাববো না। প্রমিস, আমি তোমাকে ভালোবাসি, আর আমি মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। আমি বুঝেছি, সরি। আমি গতকালকে ব্যবহারের জন্য আমি বুঝতে পারছি। আইন নদীকে জড়িয়ে ধরল। নদী আইনকে জড়িয়ে ধরল। সবাই আইনকে বুঝতে পেরে আর কেউ কিছু বলল না।